এ কি দাঁড়িয়ে পড়লেন যে? অটোটা অন্ধকার গলিতে হঠাৎ থেমে যেতেই প্রশ্ন করলো মিথিলা। কোনো জবাব এলো না সামনের দিক থেকে। ব্যাপার স্যাপার দেখে চুপ করে গেল গল্পে মশগুল অন্য দুই বন্ধুও। ফিজিক্সের এক্সট্রা ক্লাস সেরে বাড়ি ফিরছিল ওরা তিনজন। কি হলো, কিছু বলছেন না কেন? আমরা তো হোসারোডার দিকে যাব। অটো আর যাবে না। যাবে না মানে? মজা করছেন নাকি? মিথিলার পাশ থেকে বলে উঠল স্টেলা। এবার পেছন ঘুরে তাকালো লোকটা। রক্ত জল করা চাহনি, শক্ত চোয়াল, প্রায় টাকমাথা মুখটা দেখতেই কেঁপে উঠল ওরা। ভাড়াটা মিটিয়ে দিন, 600 টাকা। ঠান্ডা সুরে বলে উঠল লোকটা। 200 ভাড়া 600? আর আমরা তো হাফ রাস্তাও আসিনি। বেশ, 800 দিন। 800? হ্যাঁ, এত রাতে এক্সট্রা দিতেই হবে। যত দেরি করবেন টাকাটা বাড়তে থাকবে। আপনি ভেবেছেন টাকা আমি পুলিশ? কথাটা বলতে গিয়ে থেমে গেল মিথিলা। লোকটার ডান হাতে উঠে এসেছে একটা ঝকঝকে ছুরি। পুলিশ ডাকবেন? পুলিশ? কিছু বুঝে ওঠার আগেই মিথিলার কাঁধ লক্ষ্য করে ছুরি চালিয়ে দিল লোকটা। যন্ত্রণায় আর্তনাদ করে উঠল মেয়েটা। লোকটা এক লাফে অটো থেকে নেমে হ্যাঁচকা টানে মিথিলাকে ছুঁড়ে ফেললো রাস্তায়। প্রিয়া অটো থেকে নেমে এগোতেই ওর মুখে একটা জোরদার ঘুষি মেরে ফেলে দিল মাটিতে। স্টেলা ততক্ষণে নেমে পড়েছে। লোকটা এগিয়ে আসতেই হাতের কোনোই দিয়ে ওর পেটে মারলো একটা জোরদার পাঞ্চ। ওর পায়ে নিজের পা পেঁচিয়ে মাটিতে ফেলে দিল ওকে। গর্জন করে উঠে দাঁড়ালো লোকটা। প্রায় না জ্বলা ল্যাম্পপোস্টের টিমটিমে আলোয় সিলুয়েটের মতো ফুটে উঠল ওর আসুরিক চেহারা। এক হাতে স্টেলার চোয়ালটা চেপে ধরে একটা গাছের গুড়িতে ঠেসে ধরলো সে। নিচু গলায় বিড়বিড় করতে লাগলো কিছু। ছটফট করতে করতে প্রায় নেতিয়ে পড়লো স্টেলা। ওর চোখের সামনে ক্রমশ ফুটে উঠতে লাগলো নীল রঙের একটা শাড়ি। হালকা থেকে গাঢ় নীলের সেই তরঙ্গ ক্রমশ গ্রাস করে ফেলতে লাগলো ওর দেহ মন। এই সময় ধূপ করে একটা শব্দ হলো একটা। বলিষ্ঠ হাতের চাপটা একটু একটু করে শিথিল হয়ে গেল যেন। গাঢ় হতে থাকা নীলের শাড়ি ফিকে হতে হতে মিলিয়ে গেল ক্রমশ। ভালোভাবে তাকে স্টেলা দেখে লোকটা মাটিতে লুটিয়ে পড়ে আছে। ঠিক পেছনে দাঁড়িয়ে প্রিয়া এবং বাঁ কাতটা চেপে মাটির দিকে ঝুঁকে আছে মিথিলা। একটা মোটা সোটা গাছের ডাল প্রিয়ার হাতে। স্টেলাকে বাঁচাতে ওটা দিয়ে সম্ভবত লোকটার মাথায় জোরদার বাড়ি মেরেছে সে। মাই গড, কী যে করে ফেললাম! প্রায় চেঁচিয়ে উঠল প্রিয়া। হুঁশিতেও ঠোঁট ফেটে রক্ত পড়ছে। স্টেলা ততক্ষণে কিছুটা সামলেছে নিজেকে। কোনো রকম এগিয়ে গেল পড়ে থাকা লোকটার দিকে। ওর গলার পাশটা ছুঁয়ে বলল, ভয় নেই, বেঁচে আছে। তোর ইনজুরি দেখি আগে। মিথিলার কাঁধের ওপর চেপে থাকা হাতটা সরিয়ে দেখলো স্টেলা। ছুরির ব্লেডের ডগাটা লাগায় খানিকটা গভীর ক্ষত হয়েছে কলার বোনের কাছে। এখন রক্ত বেরোচ্ছে। ইমিডিয়েটলি ব্যান্ডেজ করা দরকার। পকেট থেকে বড় রুমালটা বের করে মিথিলার কাঁধে ফার্স্ট এড করতে করতে বলল স্টেলা, তোর ইনজুরিটা ভালো না, হসপিটালে যেতে হবে। এসব রক্তভক্ত দেখলে লোকে আমাদেরই সন্দেহ করবে। তারা যাবোই বা কীভাবে? এখানে নো ক্যাবস অ্যাভেলেবল বলছে। যন্ত্রণাটা কোনো রকমে সহ্য করে বলল মিথিলা। বন্ধুদের দিকে গম্ভীরভাবে চেয়ে বলল স্টেলা, একটা ফোন করতে হবে, এখানে সিগন্যাল খুব কম দেখছি। ফোন করবি কাকে? আমার এক দিদিকে, ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট। আই অ্যাম শিওর হসপিটালের ব্যাপারটা ঠিক ম্যানেজ করে নেবে। কেন, তোর সেই নিউরো সায়েন্টিস্ট আঙ্কেলকে করবি না? আঙ্কেল আজই ফিরছে একটা কনফারেন্স সেরে, ফ্লাইট ল্যান্ড করবে একটু পর। লোকটার পকেট হাতরে একটা পকেট ডায়েরি ছাড়া তেমন কিছু পাওয়া গেল না। প্যান্টের ব্যাক পকেটে পার্সের ভেতর পাওয়া গেল প্রায় ফিকে হয়ে যাওয়া ড্রাইভিং লাইসেন্স। নামটা পড়া গেল কোনো রকমে, বাবুরাজ হিরেমাথ। একে আগে বেঁধে ফেলা যাক। লোকটার দিকে চেয়ে বলল স্টেলা। তারপর মিথিলাকে বলল, মিথিলা তুই অটোর ভেতরেই বস, ব্লিডিং যাতে কম হয় খেয়াল রাখতে হবে। প্যান্টের বেল্ট খুলে লোকটা হাত পা বেঁধে ফেললো ওরা দুজন। তারপর মোবাইল হাতে প্রায় অন্ধকার গলিটা থেকে বেরিয়ে আসতে ঠিকঠাক নেটওয়ার্ক এসে গেলো স্টেলার ফোনে। দুবার রিং বাজতেই ও প্রান্ত থেকে শোনা গেল কণ্ঠস্বর। হ্যালো স্টেলা, অনেকদিন পর, কেমন আছো? বেশ বিপদে সানভিদি, লোকেশন পাঠাচ্ছি, আর্জেন্টলি একবার আসতে পারবে? কি বুঝছেন বোস সাহেব, স্প্লিট পার্সোনালিটি? ডিসিপি গাউডার কথা শুনে চোখ তুলে তাকালেন গর্ডন সাহেব। ফ্লাইট বেঙ্গালুরু ল্যান্ড করার পরপরই একটা ফোন পেয়ে বেলান্দুরের দিকে ছুটে আসতে হয়েছে ওকে। এখন দাঁড়িয়ে আছেন ক্রাইম ব্রাঞ্চের ডিসিপি গাউডার গাড়ির বাইরে। ভেতরে হ্যান্ডকাফ পরা অবস্থায় বসে আছে অটো ড্রাইভার বাবুরাজ। ড্রাইভিং সিটে গাউডার জুনিয়র অফিসার প্রদীপ। মনে হয় না গাউডা সাহেব, গলা ঝেড়ে বললেন গর্ডন, রিয়েল লাইফে সাইকোপ্যাথরা আসলে ঠান্ডা মাথায় কাজ করে। আমার মনে হয় এই লোকটা হয় সাংঘাতিক চালাক, অথবা অ্যাগ্রেশনটা হ্যাবিচুয়াল নয়, আচমকা ট্রিগার্ড। একে আরেকবার বাজিয়ে দেখতে চাই। লাগেজ থেকে পোর্টেবল রোবোটিক স্ক্যানিং ডিভাইসটা বের করে হাতে গলিয়ে নিলেন গর্ডন। বোস্টনের নিউরোসায়েন্স কনফারেন্সে এটাই ডেমনস্ট্রেট করেছেন দিন দুয়েক আগে। গত 2 বছরের চেষ্টায় বিশেষভাবে তৈরি এক রোবোটিক আর্ম গ্লাভসের সঙ্গে তার তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডিউল জুড়ে এই চমৎকার ডিভাইসের প্রোটোটাইপ তৈরি হয়েছে। চোখের নিমেষে ব্রেন স্ক্যান করে কানেক্টেড ডিভাইসে গ্রাফিক্যাল ইমেজ পাঠিয়ে দেয় এই যন্ত্র। একেবারে রিসেন্ট ইমেজ থেকে বের করে ফেলে গত কয়েক ঘন্টা আগে মানসিক অবস্থার ছবিও। গাড়ির পেছনের সিটে লোকটার মুখোমুখি বসলেন গর্ডন। সোজা থাকো বাবুরাজ। কেন? অ্যাটেম্প টু মার্ডার কেসে তোমার সাজা হবে কি হবে না সেটা নির্ভর করছে আমার ওপর। আমার সামনে বেশি মেজাজ দেখালে তোমার বিপদ বাড়বে, বই কমবে না।
তাছাড়া তুমি আমার ভাইজি এবং তার দুই বন্ধুকে বাজেভাবে আঘাত ও হ্যারাস করেছো। তার সাজা যদি আমি আমার মতো করে দিই, তুমি বোধহয় হেঁটে চলে বেড়াতে পারবে না। ভয় দেখাচ্ছেন। হাতের রোবোটিক গ্লাভসটা তুলে দেখালেন গর্ডন। চমকে উঠে প্রথমটা পিছিয়ে গেল লোকটা। ক্রমশ শক্ত হয়ে উঠল ওর চোয়াল। হ্যান্ডকাপ করা হাত দুটো গর্ডনের দিকে উঠতে উঠতে থেমে গেল। বিড় বিড় করে কিছু বলতে শুরু করলো সে। ঠিক এই সময় ডান হাতে পড়া রোবোটিক গ্লাভসটা ওর মাথায় চেপে ধরলেন গর্ডন। লোকটা গায়ের জোরে ওকে ধাক্কা দিতে যেতেই ওকে চেপে ধরে বসিয়ে দিলেন তিনি। বাঁ হাতে চোয়ালটা চেপে ধরে পুরো মাথায় বার তিনেক হাত বুলিয়ে ছেড়ে দিলেন ওকে। ওর হাতের জোর দেখে বেশ চমকে গেল বাবুরাজ। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল সামনের দিকে। নিজের মোবাইলে স্ক্যানের গ্রাফিক্যাল ইমেজটা ভালোভাবে দেখলেন গর্ডন। সামান্য হাসি ফুটে উঠল তার মুখে। দাঁড়ান স্যার। গর্ডন দরজা খুলে নামতে যেতেই বলে উঠল বাবুরাজ, আমি কোনো রকম মেজাজ দেখাচ্ছি না, আসলে মনটা ভালো নেই। কিভাবে যে এমনটা হয়ে গেল বুঝতে পারছি না। সেটা হতেই পারে বাবুরাজ, আশ্বাসের সুরে বললেন গর্ডন। তুমি আমাকে বলো, এর আগে কখনো এমন হয়েছে? হ্যাঁ, দুবার। একবার আমি নিজেকে সামলে নিয়েছি, এই যেমন এখন নিলাম। বটে, আর অন্যবার? না লুকিয়ে বলে ফেলো, তাতে তোমারই ভালো হবে। একজন আমার থেকে 1000-20 টাকা ধার নিয়ে ঘোরাচ্ছিল বহুদিন ধরে। একদিন তার বাড়ি চলে যাই। আমাকে অপমান করায় চৌবাচ্চার ভেতর মাথা ডুবিয়ে ধরেছিলাম তার। ভয়ে টাকা ফেরত দিয়ে দেয় লোকটা। আইসি, ওই মেয়েগুলোকে আক্রমণ করলে কেন? আসলে ওদের হাসির শব্দ এবং কথাবার্তা শুনে হঠাৎ করে মেজাজটা বিগড়ে গেল। মনে হলো পিঁপড়ের মতো পিষে দিই ওদের। কিন্তু বিশ্বাস করুন, মেরে ফেলতে চাইনি মেয়েগুলোকে। আমি খুনি নই। তাহলে ছুরি বের করেছিলে কেন? ফল কাটার ছুরি স্যার। ভয় দেখাতে হাতে তুলে নিয়েছিলাম। আমি কিন্তু নিজের রাগ সামলে নিতে পারি। কিভাবে? জীবাত্মা ও পরমাত্মাকে মিলিয়ে অন্তরে ঈশ্বরস্থলের সঙ্গে নিজেকে জুড়তে পারলেই মোক্ষ লাভ সম্ভব। ওহ, কে বলেছে তোমায় এসব? কেন, ভারত ভাই, এক এবং অদ্বিতীয় তিনি যথার্থই দেহ ও মনের সংযোগ ঘটিয়ে দেন। ভারত ভাই? বেঙ্গালুরুর বাইরের দিকে ওর আশ্রম আছে না? ঠিকই ধরেছেন। ওর আয়ুর্বেদ ফলো করে বেশ ভালো আছি আমি। বেশ, যদি নির্দোষ হও কোনো ভয় নেই তোমার। কিন্তু যদি ইচ্ছে করে বোকা সেজে থাকো, এই গর্ডন বোস তোমার 12টা বাজিয়ে ছাড়বে। গাড়ি থেকে বেরোতেই স্টেলা এবং সানভিকে দেখতে পেলেন গর্ডন। ওদের চেনা এক ডাক্তারের জিম্মায় ছেড়ে এসেছিলেন গাউড়া। সানভিকে দেখে হাত নাড়লেন গর্ডন। ও বুদ্ধি করে স্টেলাদের উদ্ধার করে ফোন করে দিয়েছিল ডিসিপি গাউড়াকে। স্টেলার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ঠিক আছো তো? তোমার বাড়িতে খবর দিয়ে দিয়েছি। আই উইল ড্রপ ইউ। থ্যাংক ইউ আঙ্কেল, আমি ঠিক আছি। আমার বন্ধুরাও এখন স্টেবল। গুড। স্টেলার কাঁধে একটা হালকা চাপড় মেরে বললেন গর্ডন, লোকটাকে নজরে রাখা দরকার। এমনও হতে পারে লোকটা আদবে নিরীহ গোছের। বিশেষ কিছুর প্রভাবে ওর শরীরে এক ধরনের হরমোনের মাত্রাতিরিক্ত ক্ষরণ হওয়ায় থট প্রসেস বন্ধ হয়ে হুট করে অদ্ভুত আচরণ করছে। এই বিশেষ জিনিসটা কি? এনি ক্লু? পাশ থেকে জিজ্ঞেস করলেন গাউডা। কোনো প্রহিবিটেড ড্রাগ হতে পারে, যা মূলত নার্ভকে অবশ করে দেওয়ায় লোকে আরাম বোধ করে, কিন্তু তার সাইড এফেক্ট জন্ম দেয় সাডেন অ্যাগ্রেশনের মতো উপসর্গ। কম ঘুম থেকেও হঠাৎ করে রেগে যায় মানুষ। ওর ব্রেনের গ্রাফিক্যাল স্ক্যান করলাম গাউডা সাহেব। এখন এবং বেশ কয়েক ঘন্টা আগে মানসিক অবস্থার গ্রাফিক্যাল ট্রেন্ড দেখাচ্ছে এই ছবি। ও তাই নাকি? কি বুঝলেন? ওর রাগটা যে হঠাৎ করে এসেছে তাতে সন্দেহ নেই। আসলে আমাদের ইমোশনস, রাগ, ভয়, চিন্তা সমস্ত কন্ট্রোল করে মগজের টেম্পোরাল লোবে থাকা অ্যামিগডালা। বাবুরাজের অকস্মাৎ রাগ বা উত্তেজনার জন্য সেখানে মাঝে মাঝে দেখছি নিউরাল স্পাইক, যা নিচে নামছে আস্তে আস্তে। এর মানে ও রাগটা কন্ট্রোল করছে কোনোভাবে। এরপর দেখলাম প্রি ফ্রন্টাল কর্টেক্স, যা আমাদের জটিল চিন্তাভাবনা প্রসেস করে থাকে। সেখানে বিভিন্ন ধরনের ব্রেন ওয়েভ চোখে পড়লো আমার। ধীরে ধীরে সেখানে একেবারে লো ফ্রিকোয়েন্সি থিটা ওয়েভ দেখা যাচ্ছে, যা আধ্যাত্মিক চিন্তাভাবনা মাথায় এলে হয়। কিছুক্ষণ পরেই সেটা আরও হাই ফ্রিকোয়েন্সি আলফা বা বিটা ওয়েভে ফিরে যাচ্ছে, যার অর্থ ওই আধ্যাত্মিক ট্রান্সের এফেক্ট কাটিয়ে সজাগ মগজে ফিরে আসছে সে। সোজা কথায়, ঘুমকে কন্ট্রোলে রেখেও মগজকে আরাম দিয়ে শরীর ফিট রাখার একটা অক্ষম চেষ্টা বলতে পারেন। আমার গলা চেপে ধরে মন্ত্রের মতো কিছু বিড়বিড় করছিল লোকটা। উত্তেজিত হয়ে বলল স্টেলা, তাই তো নীল রঙের একটা ফ্লো দেখছিলাম চোখের সামনে। ইনফ্যাক্ট চার্চেও গসপেল সং হলে আমি এই রঙটাই দেখি। এক্সেলেন্ট, এটা আগে বলোনি কেন আমায়? লোকটার মোক্ষ লাভের ব্যাপারটা বাজিয়ে দেখতে হচ্ছে। নীল রঙের ব্যাপারটা কি? পাশ থেকে প্রশ্ন করলো সানভি। সিনেস্থেশিয়া। সানভির দিকে ফিরে বললেন গর্ডন। আ স্পেশাল নিউরাল কন্ডিশন। কোনো বিশেষ অক্ষর বা শব্দ বা গন্ধ পেলে বিশেষ রং ফুটে ওঠে স্টেলার চোখের সামনে। শি ইজ গিফটেড দ্যাট ওয়ে। ওহ, ইন্টারেস্টিং। আর মোক্ষ লাভের কথা কি বলছিলেন? ভারত ভাইয়ের নাম শুনেছ বোধ হয়। অবশ্যই, বিখ্যাত সেলফ ডিসকভারি গুরু। কর্পোরেট জগতের লোকেরা একে বেশ মান্যগণ্য করে। ঘুম কন্ট্রোল করে প্রোডাক্টিভিটি বাড়াবার কথা বলেন ভদ্রলোক। সায় দিয়ে বললেন গাউডা। শহরের বাইরে প্রায় 10 একর ফাঁকা জায়গা জুড়ে ওর মোক্ষা আনলিমিটেড আশ্রম।
সেখানে সেলফ রিয়েলাইজেশনের কোর্স করানো হয় শুনেছি। ভদ্রলোক পলিটিক্যালি কানেক্টেড, সন্দেহ নেই। স্টেলাকে নামিয়ে সানভির গাড়িতে বাড়ি ফিরছিলেন গর্ডন। এখন বাজে প্রায় রাত 12টা। একটা বড় সড়ো ভিলা থেকে কিছুটা দূরে গাড়িটা দাঁড় করালো সানভি। এদিকটা বেশ নির্জন। ভিলা থেকে মিউজিকের শব্দ ভেসে আসছে। এখানে দাঁড় করালে? গোপন সোর্স মারফত ইন্টেল পেয়েছি এই বাড়িতে আজকের পার্টিতে বিল্ডার অর্জুন রায়ের একটা আর্মস ডিলিং হওয়ার কথা। একবার চেক করে চলে আসবো। বলো কি, কোনো স্টোরির পেছনে দৌড়াচ্ছে মনে হচ্ছে? ঠিকই ধরেছেন স্যার, আমার এক সোর্স ভেতরে থাকবে। আপনি টায়ার্ড, এখানেই থাকুন, আমি চট করে দেখে আসছি। বেশ, সাবধানে যেও। কিছুক্ষণ পরে গর্ডন দেখেন তীর বেগে দৌড়ে ফিরে আসছে সানভি। এক হাতে জামার আড়ালে কিছু চেপে ধরে আছে সে। সানভিকে টেনে গাড়ির মধ্যে বসিয়ে ঝড়ের বেগে ড্রাইভ করে বেরিয়ে গেলেন গর্ডন। ব্যাপার কি সানভি, কিসের মধ্যে জড়িয়েছ? রাশিয়ান মাফিয়া, হাঁপাতে হাঁপাতে বলল সানভি। মাই গুডনেস, তারা কি এদেশে আছে নাকি? কি বলছেন? গোয়া এদের স্বর্গরাজ্য। এখন বেঙ্গালুরুতেও ঢুকে পড়েছে। ইলিগাল আর্মস ট্রেডিং এবং ড্রাগস পেডলিং দুটোই করছে এরা। ইউ গট এনি প্রুফ? কিছু পেয়েছি। এরা আস্তে আস্তে জমি এবং প্রপার্টি কিনছে এদেশে, বিভিন্ন ধরনের কোম্পানিতে ইনভেস্ট করছে। এই বিল্ডার অর্জুন রায়ের একটা রিসর্ট আছে যাতে রাশিয়ান পার্টনার আছে। এরা অবশ্যই ছোট খেলোয়াড়, বড় বড় লেভেলে কারা খেলছে সেটাই জানার চেষ্টা করছি। পলিটিক্স, টেরোরিজম সব দিকে এদের যাতায়াত। শুনেছি কোড নেম জিটা নামে একজন ভারতে এসবের পান্ডা। আইসি, ট্যুরিজম সেক্টরে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বোধহয় অটোমেটিক অ্যাপ্রুভালের আওতায় পড়ে, তাই না? তাই ভারত সরকারের রাডারে আসছে না এরা। এফডিআই এর ক্ষেত্রে অনেকগুলো সেক্টরেই অটোমেটিক অ্যাপ্রুভাল আছে। আজ একটা ছবি তুলেছি, ওই বাড়ির একটা স্টোর রুমে অটোমেটিক পিস্তল এবং হ্যান্ড গ্রেনেড স্যাম্পল নিয়ে বসেছিল 3 জন, 2 জন বিদেশি, তৃতীয় জন পেছন ফিরেছিল। এই সেই ছবি। মোবাইলটা এগিয়ে দিতে ছবিটা ভালোভাবে দেখলেন গর্ডন। ক্যামেরার দিকে পেছন ফিরে টুপি পরে থাকা লোকটার চওড়া কাঁধ, ঘাড়ের সাইডে ব্যাটারফ্লাই ট্যাটু। সামনের 2 জনের সঙ্গে কথা বলছে সে। একটা অটোমেটিক পিস্তল তুলে নিয়েছি আমি, তখনই একজন দেখে পেলাম। করেছো কি দেখি? গাড়ি থামিয়ে বন্দুকটা নেড়ে চেড়ে দেখলেন গর্ডন। ততক্ষণে নির্জন রাস্তায় গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে একটা বড় সড়ো বাইক। কিছু বোঝার আগেই পরপর 2টো বুলেট এসে লাগলো গাড়ির উইন্ডস্ক্রিনে। গেট ডাউন! সানভির মাথাটা ধরে নামিয়ে দিলেন গর্ডন। সানভির বন্দুকটা হাতে নিয়ে ড্রাইভারের দরজাটা খুলে ফেললেন পুরোপুরি। এক লাফে নিচে নেমে বসে পড়লেন দরজাটার আড়ালে। আরেকটা গুলি দরজার গায়ে লেগে ততক্ষণে খান খান করে দিয়েছে রাত্রির নীরবতা। আর দেরি করলেন না গর্ডন। অটোমেটিক পিস্তলের চেম্বারটা খুলতেই দেখেন 3টে গুলি আছে তাতে। ব্যারেলটা টেনে দরজার নিচ দিয়ে সোজা গুলি করলেন লোকটার পায়ে। অন্য গুলিটা করলেন বাইকের হেডলাইটে। লোকটা মাটিতে পড়ে যেতেই এক লাফে ঢুকে গেলেন গাড়ির ভেতর। সোজা গাড়ি চালিয়ে বেরিয়ে গেলেন ওর পাশ দিয়ে। এদিকে যখন বাইক আরোহীর ফোনটা বেজে উঠলো হঠাৎই। সব শোনার পর চুপ করে গেল প্রান্ত। রাস্তার দিকে সিসিটিভি ফুটেজ দেখতে দেখতে চিবিয়ে চিবিয়ে বলল, গর্ডন বোস, তুমি আবার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছো। তোমার শেষ দেখে তবে ছাড়বো আমি। কফিটা কেমন? বেশ ভালো আঙ্কেল, এই জয়েন্টটার কথা জানতাম না। কফিতে চুমুক দিয়ে বলল স্টেলা। আজ সকাল সকাল গর্ডনের সঙ্গে দেখা করতে এসেছিল নিমহ্যান্স ক্যাম্পাসে। ব্রেকফাস্ট সারতে মাড কাপ কাফের নতুন আউটলেটে ওকে নিয়ে এলেন গর্ডন। এদের 3টে ইডলি এবং পাতলা চিকেন গ্রেভি একসাথে খেয়ে দেখো, অমৃত। গর্ডনের কথা শুনে হাসলো স্টেলা। পকেট থেকে একটা ডায়েরি বের করে বলল, এই ডায়েরিটা বাবুরাজের কাছে পেয়েছিলাম সেদিন। মোক্ষ নিয়ে সংস্কৃতে বেশ কিছু মন্ত্র লেখা আছে সেখানে। এছাড়া কিছু লোকের নাম এবং পাশে টিক মারা। তাদের নাম লেখা, তাদের মধ্যে একজনকে আমি চিনি, ব্রজেশ আলাজাঙ্গি। অবশ্য একই নামে অন্য কেউ হতে পারে। ছেলেটা আমার দিদির অফিসেই আছে। অফিস থেকে সাসপেন্ড হয়েছিল একবার। সাসপেন্ড? ছেলেটা অফিসে এসে কেমন একটা ঘোরের মধ্যে থাকে। একদিন লাঞ্চ করবার সময় ওকে নিয়ে হাসাহাসি করেছিল 2 জন। হঠাৎ করে ছেলেটা রেগে উঠে তাদের ধাক্কা দিয়ে ফেলে দেয় চেয়ার থেকে। মজার ব্যাপার, এই ছেলেটাও ভারত ভাইয়ের বেশ ভক্ত। কার কথা হচ্ছে? ডিসিপি গাউডা চলে এসেছেন সেখানে। স্টেলার কথা মন দিয়ে শুনলেন গাউডা সাহেব। তারপর বললেন, ব্যাপারটা ইন্টারেস্টিং বোস সাহেব। আমিও এ ধরনের কয়েকটা কেসের খবর পেয়েছি। আপাত দৃষ্টিতে আলাদা হলেও এদের কোথাও একটা কমন লিঙ্ক আছে, তাই নাকি? যেমন কয়েকদিন আগে এক স্টার্ট আপ কোম্পানিতে কথা বলতে গিয়েছিল ছাঁটাই হওয়া এক এমপ্লয়ি। ফাউন্ডারদের একজন মেয়েটিকে অপমান করায় গরম চা ছুঁড়ে মেরেছিল এমডির মুখে। খোঁজ নিয়ে দেখলাম এই মেয়েটাও ভারত ভাইয়ের ভক্ত। পুলিশ কমপ্লেন হয়েছিল, পরে অবশ্য ক্ষমা চাওয়া মিটমাট হয়ে যায়। এ ধরনের আরও বেশ কিছু কেস রয়েছে, সকলেই কমন কানেক্ট, ভারত ভাই। আচ্ছা, এই ভারত ভাইয়ের ব্যাকগ্রাউন্ড কি? সাদামাটা নর্মাল ব্যাকগ্রাউন্ড, তবে অনেক বিষয়ে পড়াশোনা আছে ভদ্রলোকের।
বেশ কিছু বছর নিখোঁজ ছিলেন। ওই সময়টা নাকি হিমালয়ে কাটিয়েছেন উনি। প্রথম দিকে শুধু ভিডিও করতেন, যেগুলো যুব সমাজে খুব জনপ্রিয় হয়। আস্তে আস্তে ফ্যান ফলোয়িং বাড়তে থাকে। এরপর কালে কালে আশ্রম এবং একাধিক কর্মকাণ্ড। এখন তো শুনেছি মন্ত্রী আমলারাও ওর পরামর্শ নিয়ে কাজ করেন। ভারত ভাই একজন ইনফ্লুয়েন্সিয়াল এবং ম্যানিপুলেটিভ লোক বলেই মনে হয়। ভিডিওতে যেভাবে ঘুম কন্ট্রোল করে মগজের আরামের কথা বলছেন, তাতে আসলে ঘুমের ব্যাঘাতই ঘটছে। এই স্লিপ ডিপ্রিভেশন থেকে ডিপ্রেশন, অ্যাগ্রেশন, মাইন্ড ব্লক সবই আসতে পারে। তাছাড়া যে আয়ুর্বেদ ওষুধ উনি দিচ্ছেন, তাতে কী উপাদান আছে দেখা দরকার। এই আশ্রমে আমাকে একবার যেতেই হবে। একটা কাজ করলে হয় না? উত্তেজিত হয়ে বলল স্টেলা। আমি আর তুমি বরং কালই একবার ঘুরে আসি ওখানে। লোকটা আসল গুরু না ভণ্ড গুরু, পরখ করাটা জরুরি। দিস ক্যান বি রিস্কি, মাথা নেড়ে বললেন গাউডা। লোকটা যথেষ্ট ইনফ্লুয়েন্সিয়াল, আপনাদের ওখানে যাওয়াটা ঠিক হবে না। শুনে কিছুক্ষণ ভাবলেন গর্ডন। উঠে গিয়ে একটা ফোন সেরে ফিরে এসে বললেন, সানভির সঙ্গে একটু কথা বলে এলাম। ভারত ভাইয়ের একটা টিভি ইন্টারভিউয়ের ব্যবস্থা করছে পরশু। আমাদের তার আগে ঘুরে আসতে হবে। কাইন্ডলি বাড়াবাড়ি কিছু করবেন না, অনুরোধে সুরে বললেন গাউডা। গোলমাল দেখলে আমাকে জানাবেন। লেট মি ফলো পুলিশ প্রোটোকলস। আশ্রম থেকে বেরিয়ে বাইরের রাস্তাটা ধরল বাবুরাজ। মনটা অনেক হালকা লাগছে আজ। পুলিশের হ্যারাসমেন্টে মনে চাপ পড়েছিল ভালো রকম। ওরা ছেড়ে দেওয়ার পর এখানে এসে অনেক ভালো বোধ করছে সে। ওই দাড়িওয়ালা সায়েন্টিস্টের কথা শুনে হেসেছেন তার মনের মানুষটি। মানুষের মন বুঝতে মহাপুরুষের পরীক্ষা নিরীক্ষা করা দরকার হয় না। অন্তর্ভেদী দৃষ্টিতে মনের ভেতরে পৌঁছে আলো জ্বালিয়ে দেন তারা। সেই আলোই শক্তি যোগাচ্ছে তাকে। ঘুমকে বসে এনে মাত্র 4 ঘন্টায় নামিয়ে ফেলেছে সে। একটাই জন্ম, তার মধ্যেই করে ফেলতে হবে সব জরুরি কাজ। ঘোরের মধ্যে অটো চালিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছিল বাবুরাজ। হঠাৎ চোখে তীব্র আলো পড়তেই চমকে উঠে ব্রেক কষল সে। মুখোমুখি দাঁড়িয়ে একটা বড় কালো বাইক। সেখান থেকে কালো হেলমেট পরা একজন লোক নেমে এলো তার দিকে। বাবুরাজ, লোকটার গলা বেশ গম্ভীর। হ্যাঁ আমি, আপনি কে? উত্তর আসার আগে 4 বুলেট ফুঁড়ে দিল বাবুরাজের দেহ। 5 নম্বর বুলেটটা কপাল ফুঁড়ে বেরিয়ে যেতেই অটোর ড্যাশবোর্ডে লুটিয়ে পড়ল সে। নমো আত্মপ্রদীপায় সাক্ষিণে পরমাত্মনে নমো গিরান বিদ্যুরায় মনসস্যেচ্ছামপি মোক্ষ কর্ম মোক্ষ ধর্ম মোক্ষ হি পরমং প্রাপ্তি। ওম। সাদা উত্তরীয় ফতুয়া এবং ধুতিতে সেজে ওঠা বক্তার গমগমে কণ্ঠস্বর ভরিয়ে তুলল এনার্জি পিরামিডের ভেতরটা। চোখ খুলে তাকালেন সুপুরুষ মানুষটি। আমি কোনো গুরু নই, শুধু নিজেকে খুঁজে পাওয়ার রাস্তাটুকুই বলি আপনাদের। আমাদের মনের এক নির্দিষ্ট জায়গায় আছে আত্মপ্রদীপ। ঈশ্বর অধিষ্ঠান করেন ঠিক সেইখানেই। সেই প্রদীপকে জ্বালাতে হবে ধীরে ধীরে। মনের ঈশ্বরস্থল তবেই পরিষ্কার হবে আমাদের চোখের সামনে। সুখ দুঃখ, জাগতিক মোহ মায়া কিংবা কৃচ্ছ সাধন সব কিছুর ঊর্ধ্বে উন্নীত হব আমরা। তখন দেখবেন ঘুমের প্রয়োজন হচ্ছে না তেমন। কাজের সময় বেড়ে যাবে আমাদের। অন্তরের এই প্রদীপের আলোই আমাদের মোহ থেকে মুক্তি দিয়ে মোক্ষ লাভের পথ পরিষ্কার করে দেবে। এবার আসুন সবাই এই এনার্জি পিরামিডের মধ্যেকার শক্তি আহরণ করে নিই। কিছুক্ষণ পর বললেন, চলুন এবার এখান থেকে বেরোনো যাক। কাল প্রাতে প্রার্থনার সময় আবার সাক্ষাৎ হবে। আশ্রমের সাত্ত্বিক ভোজনের আনন্দ উপভোগ করতে ভুলবেন না। ওম শান্তি, ওম শান্তি। হাত জোড় করে উঠে পড়লেন মানুষটি। দর্শক আসনে একবার চোখ বুলিয়ে বেরিয়ে গেলেন বাইরে। পিরামিড আকারের প্রার্থনা গৃহ থেকে গর্ডনরা বেরিয়ে আসছেন। এমন সময় একজন সেবক বললেন, আমার সঙ্গে একটু আসুন প্লিজ। ভারত ভাই আপনাদের সঙ্গে একান্তে কথা বলতে চান। বড়সড় একটা ঘরের মধ্যে বসালেন সেই সেবক। ঘরের দেওয়ালে গীতার বিভিন্ন অংশের ছবি আঁকা। সামনের দেওয়ালে একজন মানুষের ছবি। তাকে ঘিরে ভারতীয় পতাকার 3টি রঙের সমন্বয়। মাথায় বড় করে লেখা, মোক্ষা আনলিমিটেড। নমস্কার। আওয়াজ পেয়ে ঘুরে তাকালেন গর্ডন। সামনের এক্সিকিউটিভ চেয়ারটা এসে বসলেন 6 ফুটের ওপর লম্বা টাক মাথা জোড়া ভুরু ভারত ভাই। জ্যোতির্ময় একটা ব্যাপার আছে ভদ্রলোকের পেশিবহুল মেদহীন চেহারায়। নিয়মিত যোগাভ্যাস করেন সন্দেহ নেই। হাত জোড় করে উঠে দাঁড়ালেন গর্ডন। দেখা দেখি স্টেলাও। কেমন লাগলো এনার্জি পিরামিডের সেশন? স্টেলার দিকে চেয়ে বললেন ভারত। বেশ ভালো, ইন্সপায়ারিং। গুড। ইয়াং জেনারেশনকে এই জন্য আমি এত শ্রদ্ধা করি। এরা নতুন বিষয়কে খোলা মনে গ্রহণ করে। বিজ্ঞানীরা অবশ্যই আধ্যাত্মবাদকে একটু অন্যভাবে দেখেন। গর্ডনের চোখে চোখ রেখে বললেন ভারত। মুচকি হাসলেন গর্ডন। লোকটা তাকে চিনে ফেলেছে। যে বিজ্ঞানের চর্চা আপনি করেন সেখানেও তো আধ্যাত্মবাদ নিয়ে কাজ হয়, তাই না মিস্টার বোস? নিউরোথিওলজি, কারেক্ট। এ বিষয়ে আপনার পাবলিশ পেপারও আছে, যেখানে আপনি বলেছেন শরীরে কোনো নির্দিষ্ট ঈশ্বরস্থল বা গড স্পট নেই, বরং বিক্ষিপ্ত থাকা নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে বিশেষ সিচুয়েশন আধ্যাত্মিক ভাব আসে মানুষের মধ্যে। আপনার আসার আসল উদ্দেশ্যটা জানতে পারলে ভালো লাগবে। শুধুই আমার কথা শুনতে এসেছেন বলে তো মনে হয় না। আসলে মনে ধন্দ নিয়ে কেউ আমার কথা শুনুক, এটা আমার পছন্দ নয়।
যদি আমার ঈশ্বর চিন্তায় ফাঁক খুঁজতে এসে থাকেন, এখানে সব কিছু ভালোভাবে দেখে যান, তারপর না হয় আলোচনা বসা যাবে একদিন। গড স্পটের ব্যাপারটায় আপনি কি প্রমাণ পেয়েছেন কোনো? পেয়েছি, প্রত্যক্ষ পরোক্ষ দুরকমই। এক্সেলেন্ট, আমার শুভেচ্ছা রইল। কাল সকালে প্রার্থনায় দেখা হবে। থ্যাংক ইউ। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন না। ঘুম কমিয়ে কাজের প্রোডাক্টিভিটি কি সত্যিই বাড়ানো যায়? অন্তর্দৃষ্টি না এলে এটা বোঝা সম্ভব নয়। এখন বিজ্ঞানের মোহে অন্ধ আপনি, তাই আমি উত্তর দিলেও কোনো লাভ নেই। তবে আমার ফলোয়াররা হাতে নাতে প্রমাণ পেয়েছে। তাদের কেউ কেউ হঠাৎ রেগে যাচ্ছেন, এমনটা কানে এসেছে আমার। এর কারণ কি ঘুমের অভাব না অন্য কিছু? ভুল ধারণা। গর্ডনের দিকে চেয়ে ঠান্ডা সুরে বললেন ভারত ভাই। রাগ বিভিন্ন কারণে হতেই পারে। এই যেমন আপনার সঙ্গে আসা বাচ্চা মেয়েটিকে কেউ যদি হঠাৎ আক্রমণ করে বসে, আপনি কি চুপ করে বসে থাকবেন? বুঝেছি। শ্লেষটা হজম করে বললেন গর্ডন। আপনি কি আয়ুর্বেদের চর্চা করেন? মানসিকভাবে ভালো থাকার জন্য কিছু জড়িবুটি রেকমেন্ড করি মাত্র। আশ্রমেই আমার এক আমেরিকান বন্ধু আছেন, আয়ুর্বেদিক মেডিসিনের কোম্পানি শুরু করেছেন। আমি আমার সামান্য জ্ঞানটুকু শেয়ার করি, এই যা। চোখ বন্ধ করলেন ভারত ভাই। বোঝা গেল উনি আর কথা বলতে চান না। কি বুঝলে আঙ্কেল? ঘর থেকে বেরিয়ে বলল স্টেলা। ভদ্রলোক যে অত্যন্ত ম্যানিপুলেটিভ সন্দেহ নেই। সম্পূর্ণ অবৈজ্ঞানিক তথ্য নির্দ্বিধায় বিলিয়ে যাচ্ছেন। অবশ্য এর কথা মন্ত্রমুগ্ধের মতো শুনছেও লোকজন। এদেশে ভক্ত এবং ভগবান এ দুটো হলো সবচেয়ে বড় জোরের জায়গা। তবে এর বিদেশি বন্ধুটিকে বাজিয়ে দেখতেই হবে। এদের আয়ুর্বেদ ওষুধে ঠিক কী থাকে জানা দরকার। ফোনটা হঠাৎই বেজে উঠল গর্ডনের। নিচু গলায় কিছুক্ষণ কথা বলার পর মুখ গম্ভীর হয়ে গেল তার। কি হলো আঙ্কেল? গাউডা সাহেব ফোন করেছিলেন। বাবুরাজকে গুলিবিদ্ধ অবস্থায় রাস্তার ধারে পাওয়া গেছে আজ। মারা যাওয়ার কিছুক্ষণ আগে নাকি এই আশ্রমে এসেছিল সে। যে বন্দুক থেকে ওকে গুলি করা হয়েছে সে একই বন্দুক সানভি এক ইললিগাল আর্মস ডিলারের ডেরায় পেয়েছিল কাল। ইনফ্যাক্ট আমার মনে হয় ওর গাড়িতে কাল যে গুলি চলেছিল সেটা সম্ভবত একই বন্দুকের। মেকটা রাশিয়ান, নাম ম্যাকারভ। কি বলছো? সানভিদি ঠিক আছে? শি ইজ ফাইন, আমিও সঙ্গে ছিলাম। আই সি। দুটো ঘটনার মধ্যে এনি কানেকশন? জানি না, তবে এটুকু বলবো বাবুরাজকে বুঝতে ভুল হয়েছিল আমার। লোকটা সম্ভবত অভিনয় করছিল না সেদিন। আমার বিশ্বাস ও এখানকার আয়ুর্বেদিক ওষুধ কিছু মেম্বারকে সাপ্লাই করতো, এবং নিঃসন্দেহে ও আমাদের সঙ্গে দেখা হওয়ার ব্যাপারটা ভারত ভাইকে জানিয়েছে, নইলে তোমাকে আক্রমণের কথাটা এভাবে ঘুরিয়ে বলতেন না উনি। ডাইনিং হলে বসে পড়েছেন গর্ডনরা। ঘি, মাখন, ডালের পুরভরা সুস্বাদু উব্বাটুর পর এলো খিচুড়ি এবং দুরকম সবজি। মুখে মাস্ক পরা যে লোকটি খিচুড়ি দিয়ে চলে গেল, তার পেছন দিকটা দেখে চমকে উঠলেন গর্ডন সাহেব। চওড়া ঘাড়ের ঠিক মাঝখানে বাটারফ্লাই ট্যাটু। ঠিক এমন ট্যাটুই বোধহয় দেখেছিলেন সানভির তোলা ছবিতে। আজ রাতে একটু সাবধানে থাকা দরকার, নিচু গলায় স্টেলাকে বললেন গর্ডন। জায়গাটা মোটেই সুবিধের লাগছে না। আশ্রমটা সামান্য ঘুরিয়ে দেখানো হলো গর্ডনদের। এনার্জি পিরামিড, উপাসনা গৃহ, গেস্ট কটেজ, আবাসিকদের থাকার জায়গা, অন্দরমহল সব মিলিয়ে বিরাট ব্যাপার। তখনই আলাপ হলো ভারত ভাইয়ের আমেরিকান বন্ধু রিচার্ডের সঙ্গে। আয়ুর্বেদে বেশ আগ্রহ আছে ভদ্রলোকের। পায়ে চোট পাওয়ায় খুঁড়িয়ে হাঁটছিলেন। সকালে সময় হলে আরেকবার দেখা করবেন বললেন। আশ্রমের একেবারে শেষ কটেজটায় গর্ডনদের পৌঁছে দিয়ে চলে গেল এক সেবক। বেশ ভালো ব্যবস্থাপনা। দুটো সিঙ্গেল বেড ছাড়াও একটা সোফা রাখা আছে সেখানে। টিভিতে চলছে ভারত ভাইয়ের লেকচারের ভিডিও। আঙ্কেল, আমাদের ওপর নজর রাখা হচ্ছে না তো? সোফায় ধপ করে বসে বলল স্টেলা। হচ্ছে বলেই আমার ধারণা। তুমি আপাতত ঘুমো, আমি সোফাতে জেগেই থাকবো। সোফায় বসে ড্রাগস নিয়ে একটা আর্টিকেল পড়তে লাগলেন গর্ডন। কিছুক্ষণ পর হঠাৎই মাথাটা ঘুরে উঠল তার। চোখের সামনে ফুটে উঠতে লাগলো কমলাটে হলুদ আলো। ধীরে ধীরে প্রতীয়মান হলো এক নীল বিন্দু, যাকে কেন্দ্র করে সমকেন্দ্রিক রাম ধনুরঙা বৃত্তেরা বেরিয়ে আসতে লাগলো ক্রমশ। অবাক হয়ে গর্ডন দেখেন খাট থেকে নামার চেষ্টা করছে স্টেলা। কিছু যেন বলতে চাইছে সে। টলমলে পায়ে ওর দিকে এগিয়ে গেলেন তিনি। হঠাৎই ব্যালেন্স হারিয়ে ধূপ করে পড়ে গেলেন মাটিতে। ধীরে ধীরে চোখে অন্ধকার নেমে এলো তার। মুখে জলের ছিটে অনুভব করতেই ধীরে ধীরে চোখ খুলল গর্ডনের। দেখেন সিমেন্টের মেঝেতে বসে আছেন তিনি। পা ছাড়াও হাত দুটো পিচ মোড়া করে বাঁধা। বাতাসে কেমন এক অদ্ভুত গন্ধ। স্টেলা আশেপাশে নেই। একটাই বাল্ব জ্বলছে ঘরটার ভেতরে। ঘুম ভাঙলো দেখছি। গমগমে গলাটা শুনে কেমন যেন চমকে উঠলেন গর্ডন সাহেব। সামনে চেয়ারে বসে থাকা হুডি পরা চেহারাটা দেখতেই তার শিরদাঁড়া বেয়ে নেমে এলো একটা ঠান্ডা স্রোত। বছর দুয়েক আগে স্টেলা সহ আরও দুজন মেয়েকে কিডন্যাপ করেছিল অত্যন্ত বেপরোয়া ছেলেদের একটি গ্যাং। রাতের অন্ধকারে তাদের ডেরায় হানা দিয়ে একা হাতে পুরো গ্যাংকে নিকেশ করেছিলেন গর্ডন সাহেব। এদের লিডার ছিল এক এমএলএর সাইকোপ্যাথ ছেলে, নাম সতীশ। ড্রাগ সেবন, বেপরোয়া জীবনযাপন এবং কিডন্যাপের মতো ক্রাইমের জন্য সাজা হিসেবে রিহ্যাবিলিটেশন সেন্টারে জায়গা হয়েছিল তার।
সেই ছেলে আজ তার চোখের সামনে দাঁড়িয়ে। রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারে সবই সম্ভব। স্টেলাকে কোথায় রেখেছ? সতীশের চোখে চোখ রেখে বললেন গর্ডন। এই অবস্থাতেও এত সাহস! ইউ ইমপ্রেস মি। ভয় নেই, স্টেলা ঠিকই আছে। আপনাদের খিচুড়িতে ড্রাগটা বোধহয় বেশি হয়ে গিয়েছিল, এতটা নিয়ে আসা হলো, টেরই পেলেন না। কী মিশিয়েছিলে? এক্সট্যাসি? হুম, এসব ইউনিক জিনিস সহজে মেলে না। সামান্য নিলে মাইন্ড একেবারে রিল্যাক্সড, বেশি নিলে আপনাদের অবস্থা। তুমি কাল আমাদের পরিবেশন করেছিলে তাই না? কেমন ছদ্মবেশ নিয়ে আশ্রমে ঢুকেছি বলুন, কেউই টেরই পাইনি। অসভ্যের মতো হেসে উঠল সতীশ। সতীশের দিকে ভালোভাবে চাইলেন গর্ডন। 2 বছরে আরও পেশিবহুল হয়ে উঠেছে ওর ঘাড়ে গর্দানের চুল ছাঁটা চেহারাটা। বাঁধা হাত দুটোর কথা ভেবে আফসোস হতে লাগলো তার। আয়ুর্বেদিক ওষুধে এই ড্রাগটাই মেশানো হচ্ছে তো? আয়ুর্বেদিক ওষুধ? কি বলছেন? অভিনয়টা তোমার একেবারেই আসে না সতীশ, তাই বৃথা চেষ্টা করো না। একটা ফাইলে গোটা 2-3 ড্রাগ মেশানো ট্যাবলেট রেখে দিলেই কেল্লাফতে। এ তো ব্লাড টেস্টও ধরা পড়বে বলে মনে হয় না। লোকে ভাবছে মোক্ষ লাভের প্রার্থনা করে মনে শান্তি আসছে তাদের। আসলে ড্রাগ তাদের নার্ভটা শিথিল করে একটা হালকা হ্যালুসিনেটিং ট্রান্স এফেক্ট নিয়ে আসছে। এতে করে কম ঘুমিয়ে কিছুদিন ম্যানেজ করছে তারা। কিন্তু সাইড এফেক্ট হিসেবে কারো কারো ক্ষেত্রে এসে পড়ছে অ্যাগ্রেশন। আর কথা নয়, মুখে আঙুল রেখে বলল সতীশ। এবার আমাদের গেম শুরু হবে, নিউরো ট্র্যাপ ভার্সন 2। প্রথম স্টেজটা পার করতে পারলেই পরের ঘরটায় এন্ট্রি পাবেন আপনি। সেখানেই আছে আপনার ফেভারিট স্টেলা। সতীশের পেছনে এসে দাঁড়ালো আরও কয়েকটা ছেলে। 4টে খাঁচা নামিয়ে রাখলো তারা। ভেরি গুড, খেলাটা খুবই সহজ। এই খাঁচায় আছে জাম্বো সাইজের ধেড়ে ইঁদুরের দল, যাদের ছেড়ে দেওয়া হবে আপনার ওপর। আপনার জামায় মাখানো আছে ফলের রস, যার গন্ধে এগিয়ে যাবে ওরা। কয়েক ঘন্টায় এরা কিন্তু গোটা মানুষকে কঙ্কালে পরিণত করতে পারে। সো ইট ইজ আ টাফ গেম গর্ডন আঙ্কেল। তাছাড়া আপনার পা জোড়া বাঁধা আছে একটা লোহা স্ট্যান্ডের সঙ্গে, যার উপরে রাখা আছে একটা লণ্ঠন। চারপাশে ছড়িয়ে রাখা আছে খড়ের গোছা। ইঁদুরের থেকে বাঁচতে যদি স্ট্যান্ডটা নড়িয়ে ফেলেন, তাহলে লণ্ঠনটা পড়ে পড়ে খড়ে আগুন টাগুন লেগে বিচ্ছিরি ব্যাপার হবে। ইয়োর টাইম স্টার্ট নাও। খাঁচা খুলে দরজা বন্ধ করে বেরিয়ে গেল ছেলেগুলো। কিচকিচ শব্দের সঙ্গে ঠান্ডা ঠান্ডা স্পর্শ অনুভব করলেন গর্ডন। ফলের গন্ধে তার গায়ে মাথায় উঠে বসছে ধেড়ে ইঁদুরের দল। ওপরের দিকে তাকিয়ে কোনো রকমে নিজের মুখটা বাঁচাবার চেষ্টা করলেন গর্ডন। এই সময় ঘরে অন্য প্রান্তে রাখা প্যাকিং বাক্সের আড়াল থেকে বেরিয়ে এলো কেউ। বাল্বের আলোয় মুখটা নজরে পড়তেই চমকে উঠলেন গর্ডন। সানভি, তুমি এখানে? মুখে আঙুল দিয়ে পকেট থেকে একটা ছুরি বের করে বলল সানভি। আগে আপনার বাঁধনটা খোলা দরকার। কোনো রকমে গর্ডনের পায়ের বাঁধনটা কেটে ফেললো সে। ইঁদুরগুলোকে ঝেড়ে ফেলে এক লাফে উঠে দাঁড়ালেন গর্ডন। এবার হাতের বাঁধনটা খুলে দিল সানভি। দরজার গায়ে বার দুয়েক আঘাত করতেই কে যেন দরজাটা খুলে ঢুকতে গেল। লণ্ঠনটা তুলে তার মাথায় আছড়ে ভাঙলেন গর্ডন। ছেলেটা মাটিতে পড়ে যেতেই ওর কোমরে গোঁজা বন্দুকটা নিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন দুজনে। দরজাটা বন্ধ করে দিলেন বাইরে থেকে। তুমি এখানে কি করছো সানভি? ইনভেস্টিগেশন। এই বাড়িটা আয়ুর্বেদ কোম্পানির ম্যানুফ্যাকচারিং এবং স্টোরেজ ইউনিট। এই ঘরের প্যাকিং বাক্সে কি পেয়েছি দেখুন। 2টো হ্যান্ড গ্রেনেড বের করে দেখালো সানভি। মাই গুডনেস, ওয়েপন স্টোর করা হচ্ছে এখানে? আয়ুর্বেদিক ওষুধের নিচে। আমার ধারণা রাশিয়ান কোনো কানেক্ট আছে এখানে। আমি বেশ কয়েক বছর আগে একটা ইন্টেল পেলাম। 2জন এক্স হিটম্যান মস্কো থেকে এদেশে হাজির হয়েছিল বছর 6 আগে। গোয়াতে ওদের স্পট করা গেছে বেশ কয়েকবার, কিন্তু চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে তারা। তাই নাকি? কে বলল? ওয়েল, এক এক্স র এজেন্ট জানিয়েছেন আমায়। ফোন আছে সঙ্গে? হ্যাঁ। আমাকে আগের দিন ভিলায় তোলা ছবিটা দেখাও একবার। ছবিটা দেখে ফোনটা ফেরত দিয়ে গর্ডন বললেন, এসো, স্টেলাকে বাঁচাতে হবে এবার। পা টিপে টিপে পাশের ঘরের সামনে এসে দাঁড়ালেন ওরা। উকি মারতেই গর্ডন দেখেন ঘরের ভেতর স্টেলা দাঁড়িয়ে আছে একটা বেঞ্চের উপর। তাকে ঘিরে নিচে বসে আছে 2টো প্রকাণ্ড রটওয়েলার কুকুর। সতীশ একটা করে গান চালাচ্ছে আর তার তালে তালে নাচতে হচ্ছে স্টেলাকে। অন্য 4টে ছেলেও উদ্ভট নাচ নাচছে সেই তালে তালে। ঘরের দরজাটা খুলে ফেললেন গর্ডন। ছেলের দল ঘুরে তাকাতেই সোজা শ্যুট করলেন সামনের ছেলেটার পায়ে। অন্য 3টে ছেলের একটার মাথায় ভাঙা লণ্ঠনে বাড়ি মারল সানভি। অন্য 2জনের একজন শ্যুট করতে যেতেই গর্ডন স্লাইড করে তার মালাই চাকিতে মারলেন প্রচণ্ড কিক। নাকের নিচে একটা বিশেষ জায়গায় ঘুষি মারতেই লুটিয়ে পড়ল সে। অন্যজনের ঘাড় ধরে উল্টে ফেলে দিলেন মাটিতে। এরপর মাথায় বন্দুকের বাঁট দিয়ে মারতেই অজ্ঞান হয়ে গেল ছেলেটা। পকেট থেকে অটোমেটিক পিস্তল বের করে সতীশ সোজা তুলল স্টেলার দিকে। ওর ইশারায় কুকুর 2টো গর্জন করে আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে এলো গর্ডনের দিকে। জ্যাকেটের পকেট থেকে সানভির দেওয়া গ্রেনেডটা বের করলেন গর্ডন। ওর পিন টেনে ধরে সতীশের দিকে চেয়ে বললেন, কুকুর 2টোকে বেঁধে ফেলো সতীশ। আমি ওদের ভালোবাসি, তাই প্রাণে মারতে চাই না, নইলে পুরো ঘরটাই উড়িয়ে দেবো।
গ্রেনেড দেখে একটু ঘাবড়ে যেতেই আচমকা সতীশের হাঁটুর নিচে শ্যুট করলেন গর্ডন। হাতের বন্দুক ফেলে যন্ত্রণা চিৎকার করে উঠল সে। অন্য হাঁটুর দিকে এইম করতেই চেঁচিয়ে উঠে বলল, প্লিজ স্টপ, আমি ওদের বাঁধছি। কুকুর দুটোকে বেঁধে এক খাবলা ধুলো গর্ডনের দিকে ছুঁড়ে দিল সতীশ, এরপর খোঁড়াতে খোঁড়াতে দৌড়ে দিল ঘরের বাইরে। স্টেলাকে দেখো, সানভিকে কথাটা বলেই ওর পেছন পেছন দৌড়লেন গর্ডন। আয়ুর্বেদ ল্যাবের মধ্যে দিয়ে দৌড়ে একটা লুকোনো গোল দরজা খুলে ঢুকে পড়ল সতীশ। ওর পেছন পেছন ধাওয়া করে গর্ডন ওকে ধরে ফেললেন। পিছমোড়া করে রাখা হাত দুটো চেপে ধরতেই ওর ঘাড়ের দিকে চোখ পড়ে গেল। চমকে উঠলেন তিনি। সতীশের ঘাড়ে যে ব্যাটারফ্লাই ট্যাটু এবং একটু আগে সানভির কাছে দেখা ছবির ট্যাটু আলাদা। তিনি গতকাল দুটোকে একই ভেবে ভুল করেছিলেন। ছবির ট্যাটুটা আসলে গ্রিক লেটার জিটা এবং তার মিরর ইমেজ জুড়ে বানানো। কোড নেম জিটা। সানভির কাছে শোনা রাশিয়ান মাফিয়ার নামটা হঠাৎ করেই মনে পড়ে গেল গর্ডনের। গর্ডন একটু অন্যমনস্ক হতেই ওর হাত ছাড়িয়ে ছুট দিল সতীশ। এটা একটা গোপন সুড়ঙ্গ, যার ভেতরে যথেষ্ট আলো আছে। সম্ভবত আশ্রম এবং আয়ুর্বেদ ফ্যাক্টরির মাঝের গোপন পথ এটা। এই পথে নির্ঘাত অচেতন অবস্থায় তাদের আশ্রম থেকে নিয়ে আসা হয়েছিল ফ্যাক্টরি স্টোর রুমে। কিছুটা এগিয়ে দাঁড়িয়ে পড়ল সতীশ। ওর ঠিক সামনে বন্দুক তুলে দাঁড়িয়ে আছে আপাদমস্তক কালো পোশাক পরা একজন। হেলমেটধারী এই কন্ট্রাক্ট কিলারকে দুদিন আগেই দেখেছেন গর্ডন। কি করছো, আমাকে মারছো কেন? চেঁচিয়ে উঠল সতীশ। ইউ স্পয়েলড দ্য গেম ফর ইউর ওন রিভেঞ্জ, ইউ হ্যাভ টু ডাই। পরপর 3টে গুলি ধেয়ে এলো সতীশের দিকে। ধূপ করে মাটিতে পড়ে গেল সে। নাও ইজ ইউর টার্ন, ইউ শট মি দ্যাট ডে। হেলমেটধারী বন্দুক তুলতেই হেসে উঠলেন গর্ডন। কি হলো, হাসছো কেন? পেছন ঘুরে দেখো। পেছন ফিরতেই চমকে উঠল হেলমেটধারী। কালো পোশাক পরা দীর্ঘদেহী একজন বন্দুক হাতে দাঁড়িয়ে আছে তার পেছনে। মাথায় লম্বা সোনালি চুল, মুখ ভর্তি দাড়ি। লোকটাকে দেখে রাশিয়ান বলেই মনে হয়। কিছু বোঝার আগেই পরের জন গুলি চালিয়ে দিল হেলমেটধারীর পায়ে। মাটিতে পড়ে অবাক হয়ে চেয়ে রইল সে লম্বা লোকটির দিকে। পাপ কাজে এই হয়। মুখ দিয়ে একটা ছিকছিক শব্দ করে বললেন গর্ডন। বিপাকে পড়লে প্রিয় বন্ধু চরম শত্রু হয়ে উঠতে পারে। সরি রিচার্ড, ফিলিং ব্যাড ফর ইউ। চমকে উঠে হেলমেট খুলে ফেলল লোকটা। হ্যাঁ, গত রাতে আলাপ হওয়া আয়ুর্বেদ কোম্পানির এমডি রিচার্ডই বটে। পেছনে লম্বা লোকটির দিকে ঘুরে সে বলল, কি করছো? এই সায়েন্টিস্ট আমাদের ম্যানিপুলেট করছে। সঙ্গে সঙ্গে আরেকটা গুলি এসে লাগলো ওর পাঁজরে। লুটিয়ে পড়ল রিচার্ড। সামনে তাকিয়ে লম্বা লোকটা দেখে গর্ডন সেখানে নেই। চমকে উঠে দৌড়ে এগিয়ে এলো সে। একটু কাছে আসতেই গর্ডনের জোরদার ঘুষি এসে লাগলো তার চোয়ালে। হাতের বন্দুক ছিটকে পড়লো মাটিতে। লোকটা উঠবার আগেই পা দিয়ে ওর হাতটা গুঁড়িয়ে দিলেন গর্ডন। যন্ত্রণা কোকিয়ে উঠল লোকটা। এ কি, এই আওয়াজ তো! চমকে উঠে পড়ল স্টেলা। সানভির সঙ্গে গর্ডনের পেছনে এসে দাঁড়িয়েছে সে। ঠিকই ধরেছ স্টেলা, চেনা গলা। লোকটা চোয়াল ধরে ওর মাথার সোনালি পরচুলাটা খুলে ফেলে বললেন গর্ডন, এই নাও, কোড নেম জিটা, ওরফে আমাদের ভারত ভাই। এই দেখো, এর ঘাড়ে জিটা সাইনের বাটারফ্লাই ট্যাটু। সতীশ সেদিন সিসিটিভি ফুটেজে ভিলায় দেখেছিল আমাদের। নিজের রিভেঞ্জ মেটাতে আমাদের কিডন্যাপ করে নেয়। সেটা জানার পর ভারত ভাই রিচার্ডকে পাঠান ওকে এবং আমাদের খতম করতে। এরপর নিজেও চলে আসেন রিচার্ডকে খতম করতে। এখন তার দেশ জোড়া নাম। শুধু শুধু পাপের পার্টনারদের বাঁচিয়ে রাখা কেন? আয়ুর্বেদ কোম্পানিও নিজের নামেই করে নিতেন এরপর। সরি ভারত ভাই, আপনি চমৎকার মেকআপ করলেও জোড়া ভুরুটা লুকোতে পারেননি, তাই মুখ্য লাভ আর হলো না আপনার। আশ্রম এবং আয়ুর্বেদের আড়ালে রাশিয়ার মাফিয়াদের হয়ে ড্রাগ এবং ইল্লিগাল আর্মস ট্রেডিংয়ের ব্যবসা ছড়াচ্ছেন দেশ জুড়ে। নামের বদলে হৃদয়ে ভারত থাকলে এমনটা করতে পারতেন না আপনি। যা বলেছেন স্যার। মোবাইলে ভিডিও তুলতে তুলতে বলল সানভি। সবটা রেকর্ড করেছে, আজকে টিভি শোয়ের জন্য এটাই যথেষ্ট। কি ডেঞ্জারাস লোক মশাই, তবে আপনিও কিছু কম যান না। রোলার কোস্টার রাইড করেছেন একেবারে। গাউডা সাহেবের কথা শুনে হেসে উঠলেন গর্ডন। মাথা নেড়ে বললেন, সতীশ আর রিচার্ডের কী অবস্থা? সতীশ ইজ সিরিয়াস। রিচার্ড ইনজিওর্ড কিন্তু বেঁচে যাবে, ওর থেকেও স্বীকারোক্তি নেব। শুনে দীর্ঘশ্বাস ফেললেন গর্ডন। এই মুহূর্তে চ্যানেল 8-এর অফিসে একটা মিটিং রুমে বসে আছেন ওরা। সঙ্গে সানভি এবং স্টেলাও আছে। সানভির বন্ধু উষা এখানে অ্যাঙ্কার। ভারত ভাই সহ ড্রাগ এবং ইল্লিগাল আর্মসের ব্যবসায় জড়িত আরও অনেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আয়ুর্বেদের গোডাউন থেকে উদ্ধার হয়েছে ড্রাগস এবং বেআইনি অটোমেটিক পিস্তল, হ্যান্ড গ্রেনেড এবং AK-47 বন্দুক। ভাগ্যান্বেষণে রাশিয়ায় 2 বছর কাটিয়েছিলেন ভারত ভাই ওরফে পুরন্দাস কর। সেখানেই রাশিয়ান মাফিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা, রিচার্ডের সঙ্গে আলাপ। এরপর হিমালয়ের পথে ভারতে প্রবেশ, কিছুদিন সাধু সন্তদের সঙ্গে কাটিয়ে মূল জীবনে ফিরিয়ে আসা বিশেষ উদ্দেশ্য নিয়ে। পলিটিক্যাল কানেকশনের মাধ্যমেই সতীশও জুড়ে যায় ভারত ভাইয়ের সঙ্গে। ভেবেছিল আশ্রমের আড়ালে নিজের বেপরোয়া জীবন চালিয়ে যাবে। এছাড়া বিভিন্ন ড্রাগ ডিলেও সাহায্য করবে ওদের। খোঁজ নিয়ে জানা গেছে বিভিন্ন পার্টিতে ড্রাগ সরবরাহ করত সতীশ।
এই সেই ড্রাগ যা ওষুধে মেশানোয় সাময়িক আরাম হয়, কিন্তু সাইড এফেক্ট হিসেবে হঠাৎ করে অ্যাগ্রেশন এসে যায় কিছু মানুষের মধ্যে। চলুন, উই আর রেডি ফর ইউর বাইটস, প্রাইম স্লটে চালাবো, কেবিনে ঢুকে বলল উষা। সবাই উঠে পড়লো, বসে রইলেন গর্ডন। কফিতে চুমুক দিতে লাগলেন চুপচাপ। স্টেলাও ফিরে বসে পড়লো উল্টো দিকে। কী হলো গর্ডন স্যার, যাবেন না? না, আমার হয়ে সানভি বলবে, তাছাড়া গাউডা সাহেব তো আছেনই। সে কি, কেন? পুরো ঘটনায় আপনিই তো হিরো। উষার কথা শুনে হাসলেন গর্ডন। দেওয়ালে টাঙানো ম্যাপটার দিকে চেয়ে বললেন, হিরো একজনই, তার নাম ভারত। আমি নিমিত্ত মাত্র। উফ, ইনথিঙ্কেবল স্যার। কী করে যে এমন জলজ্যান্ত বানিয়েছে, চামড়া, লোম, শিরা, চোখের মণিগুলো অবধি জল জল। অনন্ত সরকার প্রবল উত্তেজিত। মনে হচ্ছে স্যার টোকা দিলেই কথা বলে উঠবে। বলতে বলতে রেলিং ধরে নামছেন। তৃতীয় মূর্তিটার পাশে গিয়ে বীর দর্পে দাঁড়ালেন। বললেন, এই টুকলু, হাঁ করে দেখছো কি? এর সঙ্গে আমার একটা ফটো নাও দেখি। বলে যেই না কায়দা করে পোজ দিয়ে মূর্তিটার পিঠে আলগা হাত ছুঁইয়েছেন, অমনি সে জ্যান্ত হয়ে তার দিকে হাত বাড়িয়ে দিয়েছে। হাই মিস্টার, হাউ আর ইউ? উরি বাপ! ধরাস করে লাফ মেরেছেন অনন্তবাবু। এই এই কে কে রে? নো ওয়ারি মিস্টার, যুবক স্মার্টলি থেকে ধরে ফেলেছে। কাম কাম, হ্যাভ আ পিকচার। ততক্ষণে অনন্তবাবুর লাফানোর ছবি উঠে গেছে আমার মোবাইলে। পাশ দিয়ে যেতে যেতে লোকজন থমকে দাঁড়িয়েছে। বাচ্চারা ওর অবস্থাতে খিলখিল করে হেসে উঠেছে। বাহ, ব্যাপারটা বেশ ইউনিক। ওয়াক্স স্ট্যাচুদের মধ্যে জীবন্ত মানুষ, লন্ডনেও আগে দেখিনি। যোগু মামা মাথা নাড়লেন। হাই মিস্টার, আর ইউ সিকিউরিটি পার্সন? নো স্যার, উই ওয়ান্ট টু গিভ ইউ সারপ্রাইজ। বলতে বলতে লোকটা হেসে সামনের খুদে ক্যামেরার তলার বোতামটা টিপল। কটকট করে বেরিয়ে এলো ছবির প্রিন্ট। অনন্ত সরখেল মুহূর্তে গদগদ। ছবিটা নেড়ে চেড়ে দেখতে দেখতে বলে উঠলেন, ওয়াহ, ফ্যানাটিক, থ্যাংক ইউ স্যার। আমরা চারজনে ঢুকে পড়লাম লাস ভেগাসের মাদাম তুসো ওয়াক্স মিউজিয়ামে। অনেকদিন পরে আমরা গ্যাং অফ 4 একসাথে। লিডার বলা বাহুল্য যোগু মামা, সঙ্গে শ্রীযুক্ত অনন্ত সরখেল, সোমলতা এবং আমি। দারুণ আনন্দ হচ্ছে। অনন্তবাবু কালকে লিপি মাসির বাড়ি পৌঁছে যা একখানা গুগলি ঝেড়েছেন, ওরা ক্লিন বোল্ড। জবরদস্ত স্যার। অনন্তবাবু আনন্দ চেপে রাখতে না পেরে বলে উঠেছেন, এবারে লাস ভেগাস গড়সরম। দেবমেশো সবে কাপে চুমুক দিয়েছেন, ফচাত করে বিষম খেলেন। মুখ থেকে চা ছিটকে পড়লো অনন্তবাবুরই পাঞ্জাবিতে। নিপাট ভদ্রলোক মেশো বলে উঠলেন, সরি। যা, এসেই শুরু করে দিলেন মশাই। যোগু মামা বেজার মুখে বললেন, সত্যি আপনার হাবিজাবি বকা আর গেল না, গড়সরম। এই ছোকরা, স্যারের পোঁ ধরো না তো। এতে হয়েছেটা কি? মানেই হচ্ছে না, আর কি হবে? মানুষ ভিড়মি খাবে। শব্দটা তো বাংলার নয়, উর্দু। সে যাই হোক, এমন আলোর দিন যে আবার ফিরে পাবো সত্যিই ভাবিনি। কক্সবাজার থেকে কুর্গ, কেবলই অন্ধকার। পরিস্থিতি এমন হলো যে মামাকে আন্ডারগ্রাউন্ডে চলে যেতে হয়েছিল। একটা অদ্ভুত নাম্বার দেওয়া হয়েছিল, যেখানে কল করলে এক মহিলা অপারেটর ধরে নাম জেনে তবে যোগু মামাকে কল ট্রান্সফার করতেন। হ্যাটস অফ টু ভারত সরকারের গোয়েন্দা বিভাগ, তারা নিঃশব্দে কাজ করে গেছে। মাত্র 2 বছরের মধ্যে খনিগুলোর অধিকাংশকে ধরে ফেলল, কয়েকটা আবার এনকাউন্টারে মারা গেল। এর পরপর ঘটল কোইন্সিডেন্স। মাসখানেক আগে সান হোসে থেকে যোগু মামার সায়েন্স কনফারেন্সে যাওয়ার নিমন্ত্রণ এলো। সোমলতা মাস 6 মিশিগানে পোস্টডক করছিল, আর আমি সুযোগ পেয়ে গেলাম নিউ ইয়র্কের একটা ইনস্টিটিউটের সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে আমাদের কোম্পানির প্রতিনিধি হয়ে যাওয়ার। কি ব্যাখ্যা দেওয়া যায় এরকম যোগাযোগকে? ঐশ্বরিক যোগাযোগ ছাড়া আর কি। বাকি থাকলেন অনন্ত সরখেল। তার ব্যাংকে সুদে আসলে ভালোই টাকা জমেছিল। ভিসার ব্যবস্থা মামা করে দিয়েছেন। অতএব এই গেট টুগেদার। হ্যাঁ, লাস ভেগাস এক মায়ানগরী। নেভাডা রাজ্যের শুধু নয়, আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়েস্ট কোস্টেরও জনবহুল শহর। গোটা শহরটার অর্থনীতি দাঁড়িয়ে আছে জুয়া, বিনোদন আর ট্যুরিজমের ওপর। সপ্তাহ শেষে লাস ভেগাস ফুর্তিতে মেতে ওঠে। পৃথিবীর নানা প্রান্ত থেকে সাদা, হলুদ, বাদামি, কালো সব চামড়া লক্ষ লক্ষ মানুষ আসতেই থাকে। তারা বেশিরভাগই বড় লোক, সব রকমের উল্লাসে মেতে ওঠে, 2 হাতে টাকা ওড়ায়। সন্ধে নামতেই ভিড়ে উপচে পড়ে জুয়ার ক্যাসিনোগুলো। 5.5 ঘন্টার ফ্লাইট। লাউঞ্জে নেমে দেখলাম, যা শুনে এসেছিলাম লাস ভেগাস তার চেয়েও কয়েক কাঠি সরেস। হ্যারি রিড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মধ্যেই ক্যাসিনো, সার জুয়ার মেশিন।
এই দুপুরেও তাতে খেলতে বসে গেছে মহিলা পুরুষ। টুকলু, এদিকে বেরিয়ে আয়। যোগু মামার হাসি মাখা মুখ দেখে প্রাণ ভরে গেল। মামা এসে জড়িয়ে ধরলেন, হাসতে হাসতে বললেন, এগুলো কিচ্ছু না, আজ রাতে ভেগাস ট্রিপে আসবো, তখন দেখবি শহরটা স্রেফ মিথ্যে আর জুয়োর অথই সমুদ্র। ওরা কোথায় মামা? দুজনেই বাড়িতে রেস্ট নিচ্ছে। অনন্তবাবু নেমেছে ভোর 6টায়, সোমলতা 8টায়। দেব ওদের পিক আপ করেছে, এখন লিপি এসেছে। তোর ফ্লাইট নিউ ইয়র্ক থেকে কটায় ছাড়লো? আমার ফ্লাইট টাইম গুলিয়ে যাচ্ছিল, সকাল 8টায়। হ্যাঁ, ঘড়িতে এখন 2টো, কিন্তু আইফোনে আবার 11টা। যা বাবা, ফোনেরটাই ঠিক। 3 ঘন্টা টাইম গেন করেছিস যে তুই, বরং ঘড়ি হ্যাঁ চেঞ্জ করে নিচ্ছি। কিন্তু মামা, জুয়োটা তো বুঝলাম, মিথ্যেটা কি? আরে ভাগ্নে, এই শহরের আসল জায়গা, যার ঝলমলে আলোয় ঝাঁপ দিতে কোটি কোটি মানুষ আসে, সেই ভেগাস স্ট্রিপের সবটাই তো বুঝলুকি, মিথ্যে। ওখানে শুধু আনন্দ ফুর্তি, যেন দুঃখ নেই, কষ্ট নেই। বিলিয়নিয়ার গেস্টদের ভাড়া খাটছে যারা, তাদের খিদে নেই, সমস্যা নেই, ফ্যামিলি নেই। গেলেই বুঝতে পারবি। আমাদের গাড়ি এদিকে। বাইরে বেরিয়েই ফের ধাক্কা। কোথায় অতলান্তিক সমুদ্রের তীরে নিউ ইয়র্ক শহর, সবুজ গাছপালা আর আকাশছোঁয়া অট্টালিকা, ম্যানহাটনের পাশ দিয়ে বয়ে যাওয়া হাডসন নদী, আর এ তো কর্কশ ন্যাড়া পাহাড় আর মরুভূমির বুক চিরে হাইওয়ে, দূরে আবছা স্কাইস্ক্রেপারদের সারি। গাড়িতে উঠতে উঠতে গরমের হলকা। পাহাড়ের গায়ে ভেগাস স্ট্রিপ, তাকে বাম দিকে রেখে হাইওয়ে ধরে চলছি। হঠাৎ ফের ভোল বদল। বিশাল বিশাল সব অটোমেটিক গেট, তাদের মধ্য দিয়ে ঢুকতেই মসৃণ পথ, দুধারে সুদৃশ্য পাম ট্রি, বড় বড় চৌবাচ্চা, সবুজ ঘাস, ফুলের গাছ। স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মাসি বলল, এসে গেছি, এটা রেসিডেন্সিয়াল এরিয়া, সামারলিন কাউন্টি। এক একখানা প্রাসাদ বটে, ধবধবে সাদা গথিক স্টাইল, আড়ে বহরে পেল্লায়। সামনে পাশে কেয়ারি করা বাগান। ড্রাইভওয়ে দিয়ে মার্সিডিস সা করে ঢুকে গেল। দরজা খুলতে যাচ্ছিলাম, মাসি হাঁ করে উঠল, টুকলু, রোদ্দুর লেগে যাবে, আমি গ্যারেজ বন্ধ করি আগে। আমার রুম পার্টনার অনন্তবাবু, তার নাসিকা গর্জন বাইরে থেকে শোনা যাচ্ছে। মাসি বলল, সবাই লাঞ্চ করে নিয়েছে, তোমারটা রাখা আছে, খেয়ে রেস্ট নাও। যোগুদার সঙ্গে কথা হয়েছে, সন্ধ্যের দিকে তোমাদের স্ট্রিপে নিয়ে যাব। আপাতত আমরা 4জন সেই ভেগাস স্ট্রিপে। মাসি নামিয়ে দিয়ে চলে গেছে। দেখতে দেখতে আমাদের মুখ এমন হাঁ হয়ে গেছে, বন্ধও হচ্ছে না। ও মাই গড, এত বড় এমন পাহাড়ের মতো কোনো প্রপার্টি হতে পারে? এ যেন অন্য এক ভুবন, রঙিন আলোর বন্যায় চোখ ঝলসে যাচ্ছে। প্রথমে নেমেছি বেলাসজিওর মুখে। দানবাকার হোটেলের সামনে বিরাট লেক, সেই লেকে মিউজিকের সঙ্গে নেচে চলেছে ড্যান্সিং ফাউন্টেন। ভিতরে ঢুকে এগোবো কি, পুরো বমকে গেছি, যাকে বলে বাক্যহারা। জনস্রোত এগিয়ে চলেছে, পিছনে আমরাও। নীলাভ আকাশে তুলোর মতো মেঘ, মনোরম বাতাস দিচ্ছে, বহু রঙের আলোয় ঝলমল করছে ফুলের বাগান। ইতিহাসের পাতা থেকে উঠে আসা মর্মর মূর্তি, কাকাতুয়া, ম্যাকাও পাখি ডালে ডালে। খচাখচ ছবি তুলে যাচ্ছে সোমলতা, সেলফিও তুলছে। হাঁটতে হাঁটতে বেরিয়ে এসেছি পরপর ইটালিয়ান, আমেরিকান, চাইনিজ, থাই ফুডের রেস্তোরাঁ, মাঝে মাঝে বিরাট বিরাট হলঘর, সেখানে অগুন্তি ক্যাসিনো মেশিন, সেখানেও লোক। আরেকদিকে ওয়েস্টার্ন মিউজিক কনসার্ট চলছে। যোগুমামা তাড়া দিলেন, চল পা চালা, নইলে দেখে শেষ করতে পারবি না। এই লাইনে সিজার আছে, ভেনেসিয়ান আছে, উল্টো দিকে আইফেল টাওয়ার, ওটা হোটেল প্যারিস, তারপর মান্দালয়। আজকে যতগুলো পারি। আঙ্কেল, সমলতা বললো, এই আকাশটা কি সুন্দর। সব নকল, ফাইবারের ডোম বানিয়ে আলো ফেলেছে, যেমন বিড়লা প্ল্যানেটোরিয়ামে থাকে সেরকম। ভিতরটা পুরো এসি। বলো কি গো? ইয়েস ভাগ্নে, ভিতরের সঙ্গে বাইরের দুনিয়ার কোনো সম্পর্ক নেই। এটাই ভেগাস স্ট্রিপের কনসেপ্ট। এই হোটেলগুলো পৃথিবীর এক একটা শহরের ছোট এডিশন। আয়, এবার আমরা ভেনেসিয়ানে ঢুকবো, রেপ্লিকা অফ ভেনিস। স্যার, অনন্তবাবু এই প্রথম কথা বললেন। এসব হোটেলে মানে থাকা, অবশ্যই থাকা যায়, তবে হ্যাঁ। মামা হেসে বললেন, বেশি নয়, এক একটা স্যুট ধরুন গিয়ে তা পার ডে $1000। $1000? 80,000 টাকা? বড়লোকদের কাছে কিছুই না। আমিও একবার ছিলাম। তুমি ছিলে আঙ্কেল? অবিশ্বাসী গলায় সমলতা বলল, এত টাকা দিয়ে? আহা, আমি দেব কেন? সায়েন্টিস্ট ডক্টর শানু ভৌমিক লস অ্যাঞ্জেলস থাকেন, ফিলদি রিচ, নিজের প্লেন আছে। উনি নিয়ে এসেছিলেন আমাকে। এই ভেনেসিয়ানেই ছিলাম, উনি ফুল স্পন্সর করেছিলেন। ভেনেসিয়ানে ঢুকে পড়েছি, ঠিক যেন মিনি ভেনিস। সেই কৃত্রিম আকাশ, নীলাভ আলো, বড় বড় তোরণ,
আঁকাবাঁকা খাল চলে গেছে, সেখানে খুদে খুদে গন্ডোলা চলছে। চড়বো স্যার, চড়বো? অনন্তবাবু দেখেই উত্তেজিত, হড়বড় করে এগিয়ে গেছেন। তাতেই ঘটল বিপত্তি। এক লম্বা চওড়া শ্বেতাঙ্গ লাইনের গোড়ায় ছিল, তাকে টপকে যেতেই সে মেরেছে কনুইয়ের এক গুঁতো। ব্যাস, অনন্ত চিৎপাত। তাড়াতাড়ি আমরা ছুটে গেছি, টেনে টুনে তুলেছি। উহ, আহ! কোঁকাচ্ছেন আর ফুঁসছেন, গুন্ডা, জানোয়ার! আরেকটু হলে পাঁচরা ফুটো করে দিত। যা যা, তোদের এই পচা খালের চেয়ে আমাদের গঙ্গা ঢের ভালো। সাহেবটা এদিকেই চেয়ে অনন্তবাবুর হাল দেখছিল। হঠাৎ তার ভ্রু কুঁচকে গেল, হনহন করে এগিয়ে এলো। হাই, আই অ্যাম জেমি সন্ডার্স। আর ইউ বাই এনি চান্স ডক্টর জে.বি. মুখার্জি? নো, নট, সরি। যোগুমামা মৃদু হেসে মাথা নাড়ালেন। ওহো, সরি, এক্সট্রিমলি সরি, থ্যাংক ইউ। সাহেব আবার গন্ডোলার লাইনে দাঁড়িয়ে পড়ল। সন্ডার্স এখানে বেড়াতে এসেছে? যোগুমামা বিড়বিড় করলেন। ওকে চিনতে পেরেছো মামা? মামা জবাব দিলেন না, দাঁড়িয়ে পড়েছেন মাদাম তুসোর টিকিট কাউন্টারে। মোবাইলে মাসির হোয়াটসঅ্যাপ কল ঢুকলো। টুকলু বেরোনোর আধ ঘন্টা আগে কল করো, যেতে সময় লাগবে। যত দেখছি তত বিহ্বল হয়ে পড়ছি। এরা করেছেটা কি? এক ঘর থেকে অন্য ঘর, নানা ভঙ্গিমায় দাঁড়িয়ে আছেন মাইকেল জ্যাকসন, মোহাম্মদ আলী, এলভিস প্রিসলি, মেরিলিন মনরো, হুপি গোল্ডবার্গ, সারা পৃথিবীর সব কিংবদন্তি। কী করে যে এমন জীবন্ত মূর্তি বানায়, অবিশ্বাস্য। আমি আর সোমলতা এদের সঙ্গে ছবি তুলছি। অনন্তবাবু কিন্তু আর মোটে ধারে কাছে ঘেঁষছেন না। যোগমা বললেন, আরে মশাই, ঘাবড়াচ্ছেন কেন? নিশ্চিন্ত থাকুন, এরা জ্যান্ত নয়, মূর্তি। এই চান্স কিন্তু আর পাবেন না। রক্ষে করুন স্যার, এসব দূর থেকে দেখাই ভালো, যত সব ফক্কিকারী। তার চেয়ে এক্ষুনি যে কবিতাটা মাথায় এলো লিখে ফেলি, নতুবা লাইন হারিয়ে যায়। অনন্ত সরখেল ঝোলা থেকে ডায়েরি আর পেন বের করলেন। খেয়েছে আবার কবিতা? ফেসবুকের কল্যাণে এই এক নতুন রোগ হয়েছে বুড়োর। সবাই লিখছে, আমিও লিখব। আজ রাতে ঘুমের চৌপাট হয়ে গেল, বুড়ো শুনিয়েই ছাড়বে। সব শেষে ছোট্ট হলে 3D সিনেমা। বাপরে বাপ, আতঙ্কের সুপার ক্লাস। বিকট চেহারার ভিনগ্রহীরা স্ক্রিন থেকে বেরিয়ে এসে হুঙ্কার দিয়ে ঝাঁপিয়ে পড়ছে, গায়ে খামচে দিচ্ছে, চালিয়ে দিচ্ছে সাঁই সাঁই গুলি, গোলাগুলি ছুটে যাচ্ছে। আকাশে হঠাৎ ঝমঝম বৃষ্টি, টপ টপ জল পড়ে গা ভিজে যাচ্ছে। এক কেলেঙ্কারি কাণ্ড, কী যে হচ্ছে বলা মুশকিল। অনন্ত সরখেল প্রথমে সিটের হাতল ধরে বার করে ওরে বাপ, ওরে বাপ করে কেঁপে উঠেছিলেন। এখন আর সারা শব্দ নেই, নির্ঘাত সেন্সলেস। কিন্তু একটু ধাক্কা দিতেই উনি ধরফড় করে উঠে বসলেন, যেন কিছুই হয়নি। হ্যাঁ বলো, একটু ঘুমিয়ে গেছলুম। বেশ করেছেন, চলুন, শো ওভার। যোগু মামা বললেন, রাস্তা বেরোতে হবে, ওই যে আইফেল টাওয়ার। সিঁড়ি দিয়ে নামতে নামতেই আমার মোবাইল ফের বেজে উঠল। আবার মাসির কল। হ্যালো বলতেই মাসি উত্তেজিত গলায় বললেন, টুকলু তোমরা কোথায়? একটু বেরিয়ে এসো প্লিজ। দেবের হসপিটালে একটা বাজে সমস্যা হয়েছে। ওরা যোগুদার অ্যাডভাইস চাইছে। বেলাসজিওর সামনে থেকে তোমাদের পিক আপ করবো। 10 মিনিটে পৌঁছে যাচ্ছি। ফোন ছেড়ে যোগু মামার দিকে তাকালাম। মামা ঠোঁট মুচড়ে হাসলেন। অনন্ত সরখেল ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লেন, বললেন, স্যার যেদিকে যায় ক্রাইমও সেদিকে ধায়। মোরা সব অসহায়, এই যেমন আমরা। কি বলো টুকলু? কবিতাটা দিব্যি মিলিয়ে দিয়েছে কিন্তু। হসপিটালের মেন গেটে অপেক্ষা করছিলেন দেব মেশো এবং স্যুট টাই পরা এক ভদ্রলোক। আসুন দাদা, আলাপ করিয়ে দিই, ডক্টর বালকৃষ্ণন, এই হসপিটালের CEO। গ্ল্যাড মিটিং ইউ স্যার, প্লিজ কাম। বালকৃষ্ণন হাত বাড়িয়ে দিলেন। আমরা ঢুকলাম মাউন্টেন হোপ হসপিটালের কনফারেন্স রুমে। সেখানে কয়েকজন ডাক্তার ও অফিসার বসে। স্যার, টি, কফি অর কোক? কফি ইজ ফাইন। নাও টেল মি প্লিজ। বালকৃষ্ণন পাশের কৃষ্ণাঙ্গ ভদ্রলোককে হাতের ইশারা করলেন। তিনি বললেন, ইয়েস স্যার, আমি রবার্ট ব্রুস, রেসিডেন্ট মেডিকেল অফিসার। আজ সকাল 10টা নাগাদ এক মহিলা এক পেশেন্টকে নিয়ে আসে। পেশেন্ট সেই মুহূর্তে খুব ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, অ্যাকিউট রেসপিরেটরি ট্রাবল হচ্ছিল। ইমিডিয়েটলি আমরা তাকে অ্যাডমিট করে নিয়ে ট্রিটমেন্ট চালু করি। মহিলা তখন লাউঞ্জেই ছিল। ঘণ্টাখানেক পরে যখন পেশেন্টের কন্ডিশন কিছুটা স্টেবল হয়, তখন ফর্মালিটি কমপ্লিট করার জন্য পেশেন্টের বেড নাম্বার দিয়ে বারবার অ্যানাউন্স করা হয়। মহিলাকে পাওয়া যায় না, সে চলে গেছে। সে কি, আপনাদের কাছে মহিলার নাম, অ্যাড্রেস, ফোন কিছুই নেই? না স্যার, আসলে এমন ঘটনা আগে কখনো হয়নি। এরকম সিচুয়েশনে আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে পেশেন্টকে বাঁচানো। জেনারেলি তারপর তার কাগজপত্র, ইন্স্যুরেন্স সব এন্ট্রি করে নেওয়া হয়। মহিলা এই সুযোগটাই নিয়েছে। আপনাদের এখানে সিসি ক্যামেরা সার্ভেলেন্স আছে নিশ্চয়ই? শিওর স্যার, আমাদের সিকিউরিটি পার্সনরা দেখেওছেন। মিস্টার লি, আপনি বলুন। মিস্টার লি বললেন,
মহিলার পুরো মুভমেন্ট রেকর্ড হয়ে আছে। সে ঢুকেছে, কিছুক্ষণ লাউঞ্জে বসেছে, তারপর চুপচাপ বেরিয়েও পার্কিং লটে গিয়ে গাড়িতে উঠে বসে পড়েছে। তার গাড়ির নাম্বারও ক্যামেরায় উঠে গেছে। গুড, তবে তো তাকে ইজিলি ট্র্যাক করা যাবে। হ্যাঁ স্যার, যদি গাড়িটা ওর নিজের হয়, লি বললেন। আরেকটা কথা, গাড়ির নাম্বার এই নেভাডা স্টেটের নয়, অ্যারিজোনার। অবশ্য সেটা কোনো ব্যাপার নয়, আমরা পুলিশকে ইনফর্ম করে দিয়েছি, ওরা গাড়িটা ধরে ফেলবে। যোগুমামা বললেন, কিন্তু এখানে আমার ভূমিকাটা কি? বালকৃষ্ণন বললেন, আচ্ছা স্যার, পেশেন্ট একজন সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট? হ্যাঁ স্যার, ওনার জ্ঞান ফেরার পরে কথা বলে তাই মনে হয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, ওনাকে যে কেউ এখানে পৌঁছে দিয়েছে সেটাই উনি মনে করতে পারছেন না। যতদূর মনে হচ্ছে ওনার সাময়িক স্মৃতিভ্রংশ হয়েছে। আপাত অর্থহীন উল্টোপাল্টা কথা বলছেন, এখন যা বলছেন সেটাকে পরে কন্ট্রাডিক্ট করছেন। যেমন প্রথমে বললেন উনি মরুভূমিতে হারিয়ে গিয়েছিলেন, আবার বলছেন কারা ওনাকে আটকে রেখেছিল। স্যার, ডক্টর দেব আমায় বললেন আপনি একজন রিনাউন্ড সায়েন্টিস্ট, আপনি একবার যাবেন স্যার, হয়তো দেখলে চিনতে পারবেন। ভদ্রলোকের নাম জানতে পেরেছেন? হ্যাঁ স্যার, সেটা উনি বলতে পেরেছেন, রবি হাজারিকা। নামটা শুনে যোগুমামার ভ্রু অল্প কুঁচকে গেল। বললেন, আচ্ছা চলুন। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বেড নাম্বার 14-র সামনে আমরাও দাঁড়িয়ে আছি। আমরা মানে মামা ও আমি, বাকিদের অ্যালাউ করেনি। আর নল চ্যানেল মনিটর লাগিয়ে যে ব্যক্তি চোখ বুজে পড়ে আছে, তার মাথা ভর্তি টাক, মুখে গোফ, দাড়ির জঙ্গল, চোখ কোটরে। রবার্ট ডাকলেন, হাই স্যার। লোকটা চোখ খুলে তাকালো। যোগুমামা পরিষ্কার বাংলায় বলেন, কেমন আছেন রবি, আমায় চিনতে পারছেন? মুহূর্তে রবি হাজারিকা চক্ষু উজ্জ্বল হয়ে উঠল। হ্যাঁ স্যার, আপনি কেমন আছেন? আমি তো ঠিকই আছি, কিন্তু আপনার এরকম অবস্থা হলো কি করে? আমার কি করে, তাই তো। রবির দৃষ্টি হঠাৎ ম্লান হয়ে গেল। স্যার, জ্যাক র্যাবিট, মাউন্টেন লায়ন, বারোয়িং আউল ডেজার্টে পার্টিকুলার জায়গায় থাকে, ওদের নিয়ে রিসার্চ করছিলাম। তারপর খুব চেষ্টা করছেন, পারছেন না। চোখ দুটো ঘোলাটে হয়ে গেল। উনি চুপ করে চোখ বুজে ফেললেন। চেষ্টা করুন রবি, ঠিক পারবেন। রবি ফের চোখ খুলেন, মনে দুটো নাচছে। হ্যাঁ, পারবো না কেন? ডেজার্টে ঘুরছিলাম, এক একটা জায়গায় রেড কালার রক, বড় বড় কেভ, তার মধ্যে স্টোনস, মিনারেলস, ওইসব পাথরের গুহার মধ্যে র্যাবিটগুলো থাকে, খুঁজতে খুঁজতে ঢুকে পড়েছিলাম। হঠাৎ যে পথ কোথায় হারিয়ে গেল, যা। আর সেই মহিলা যে আপনাকে এখানে পৌঁছে দিয়েছে, সে কে? আপনার রিলেটিভ? মহিলা? সে তো আমার অ্যাসিস্ট্যান্ট পামেলা। রবি সজোরে মাথা নাড়লেন। তাকে তো ওরা মেরে ডেজার্টে পুঁতে দিয়েছে। সে কি, পামেলাকে পুঁতে দিয়েছে? তাহলে যে পৌঁছে দিয়ে গেল সে কে? না স্যার, তাকে চিনি না। বলতে বলতে ডুকরে উঠলেন হাজারিকা। স্যার, ওরা না আমায় আটকে রেখেছিল, খুব টর্চার করতো স্যার, মরেই যেতাম। সে কি, ওরা কারা? আপনাকে কেন বন্দি করে রেখেছিল? সেইটাই তো মনে করতে পারছি না। হ্যাঁ স্যার, একদল মানুষ, মনে পড়ে গেছে। আমাদের মতো নয়, প্রিমিটিভ, ভাঙা ভাঙা ইংরেজি বলছিল। কি ভায়োলেন্ট স্যার, পামেলাকে মেরে পুঁতে দিল। চুপ করে গেলেন, নাগাড়ে কথা বলে হাঁপাচ্ছেন, জোরে জোরে নিঃশ্বাস ফেলছেন। মামা রবিকে থামিয়ে দিলেন। আচ্ছা, ডোন্ট ওয়ারি, ওদের ঠিক ধরে ফেলবো। রবার্ট তাকে অক্সিজেন মাস্কটা পরিয়ে দিলেন, চ্যানেলে ফ্লো বাড়িয়ে দিলেন। রবি আরামে চোখ মুছলেন। যোগমামা বললেন, চলুন বাইরে গিয়ে একটু দাঁড়াই। সাংঘাতিক উইক, মেমোরি মিস করছে, একটানা কথা বলা যাবে না। করিডোরে সোফা পাতা, বসলাম। মা বললেন, ডক্টর ব্রুস, রবি হাজারিকার এই কন্ডিশন হলো কেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, রবার্ট ব্রুস বললেন। মার্কারি পয়জনিং। হোয়াট, মার্কারি পয়জনিং? আর ইউ শিওর? শিওর স্যার। মিস্টার রবির চেস্ট এক্স রে, ফুল অ্যাবডোমেন ইউএসজি হয়েছে, ইকোকার্ডিওগ্রাম হয়েছে, সব রিপোর্টই বডিতে অতিরিক্ত মার্কারি পাওয়া গেছে। টেম্পোরারি ডিমেনশিয়া, শ্বাসকষ্ট, হাত পা অসর, সব কিছুর মূলে এক্সেসিভ মার্কারি। মামা গম্ভীর, কয়েক সেকেন্ড ভাবনায় ডুবে গেলেন। বললেন, দ্যাট মিন্স ওনার শরীরে রেগুলার মার্কারি ইনজেক্ট করা হয়েছে। আমি বললাম, কিন্তু কেন? নিজেও নিতে পারে, মামা বললেন। এমন কিছু নিয়ে হয়তো রিসার্চ করছে যে এখন মনে করতে পারছে না। ওর ব্রেন তো নর্মাল ফাংশন করছে না। নর্মাল হওয়া মুশকিল স্যার, বডিতে এক্সেসিভ মার্কারি ডিপোজিশন আলটিমেটলি কজেস ডেথ, রবার্ট বললেন। কিন্তু মামা, আমি বললাম, উনি একজন জিওলজিস্ট, ওনার রিসার্চে মার্কারি দরকার পড়বে কেন? হতেই পারে মার্কারিকে চিনতে পারেননি, অন্য কোনো এলিমেন্ট ভেবেছে। মনে হচ্ছে ব্যাপারটা অত সোজা অঙ্ক নয়। চলুন রবির কাছে নতুন কিছু পাই কি না দেখি। বহুদূর টানা করিডোর, মাঝে মাঝে লিফট। একেবারে শেষ প্রান্তে লিফটের ডোর খুলে গেল। সঙ্গে সঙ্গে আমি মামার হাত চেপে ধরেছি। সেই লোকটা, ভেনেসিয়ানের গন্ডোলার সামনে যার কনুয়ের গুঁতে পড়ে গেছিলেন অনন্তবাবু, যে তার একটু পরেই মামার কাছে এসে কথা বলেছিল। মামা ওকে চিনতে পেরে গেছেন। নিচু গলায় বললেন, হ্যাঁ ঠিকই দেখেছিস, সন্ডার্স। স্ট্রেঞ্জ, ওরও কি এখানে পেশেন্ট ভর্তি আছে? বলতে বলতে মামা প্রায় 80 ডিগ্রি মুখ ঘুরিয়ে নিলেন। সুইং ডোর ঠেলে আমরা বেডের সামনে গিয়ে দাঁড়ালাম।
এর মধ্যেই মামা সিইও বালকৃষ্ণনকে বলে দিলেন, এই পেশেন্টের কেসটা কিন্তু সহজ নয়। অক্সিজেন মেডিসিনে চাঙ্গা হয়ে উঠেছেন রবি হাজারিকা। যোগু মামাকে দেখেই একগাল হাসলেন। যাক স্যার, আপনারা আমায় ফেলে চলে যাননি। না না, যাবো কেন? মামাও হাসলেন। আপনাদের কাছ থেকে সবটা আগে শুনতে হবে, তারপর ডেজার্টে যেতে হবে কালপ্রিটদের ধরতে, তাই না রবি? শিওর স্যার। রবি আঙুল তুলে ভিক্টরি সাইন দেখালেন। তার চোখ জল জল করে উঠল। তিনি বলতে শুরু করলেন, আরও কিছুটা মনে পড়েছে স্যার। লেক মিড, মস্ত বড় লেক, ড্রিঙ্কিং ওয়াটার সোর্স, তারপরে হুবার ড্যাম, কাছাকাছি এলাকাতেই জন্তুরা বাস করে। হুম, মামা থামিয়ে দিলেন। পুরোটা শুনতে চাই রবি। বোঝাই যায় না আপনি অ্যাসামিজ, এত ভালো বাংলা বলেন। থ্যাংক ইউ স্যার। আমি স্যার ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েট করেছি। রবি খুব খুশি হয়েছে। পোস্ট ডক রিসার্চ করতে এসেছিলাম আর ফিরে যাইনি। বলছি স্যার, তবে একটু সময় লাগবে, মাঝে মাঝে মেমোরি ব্লার্ড হয়ে যাচ্ছে, মনে করতে হচ্ছে। রবি কয়েক সেকেন্ড চুপ করে রইলেন, তারপর আস্তে আস্তে বলতে শুরু করলেন। আপনি হয়তো জানেন স্যার, আমেরিকার নিউক্লিয়ার টেস্টিংয়ের জায়গা ছিল মোহাভি মরুভূমি। লাস্ট এক্সপ্লোশন হয় 1992 সালের 23শে সেপ্টেম্বর। নিউক্লিয়ার রিয়াকশনে ডেজার্টের জন্তুদের মধ্যে নানা জেনেটিক চেঞ্জ দেখা যায়। আমার রিসার্চের বিষয় এটাই। বাহ, ইন্টারেস্টিং। হ্যাঁ স্যার, যেমন জ্যাক র্যাবিট, হাবভাব শিয়ালের মতো, বারোয়িং আউল এক ধরনের ছোটো প্যাঁচা, মাউন্টেন লায়ন খুব হিংস্র। এদেরকে ক্লোজলি অবজার্ভ করার জন্য আমরা লাস ভেগাস থেকে স্টার্ট করি। প্রায় মাসখানেক আগে হবে। প্রথমে ভ্যালি অফ ফায়ার, সেখান থেকে গেলাম লেক মিড। লেকের লাস্ট এন্ডে হুবার ড্যামের কিছু আগে একটা রেড রকের গায়ে আমরা টেন্ট খাটিয়েছিলাম। ওর কাছেই জন্তুরা থাকে। রাতে পানি খেতে লেকে আসে। আমরাও সন্ধ্যের পর বেরোতাম। রক কেভগুলোর মধ্যে ঢুকে ঢুকে ওদের খুঁজে বেড়াতাম। হঠাৎ একদিন দেখি একটা জ্যাক র্যাবিট কিছু দূরে গুহা দিয়ে উঁকি দিচ্ছে। অমনি ওর পিছনে ধাওয়া করি, কিন্তু নিমেষে লুকিয়ে পড়লো। করতে গিয়ে আমাদের পথই গেল হারিয়ে। একই জায়গায় ঘুরপাক খাচ্ছি, ব্যাস আর বেরোতেই পারলাম না। রবি চোখ বুজে ফেললেন। যোগুমা বলে উঠলেন, মিলছে না রবি, আপনারা যদি পথ হারিয়েই ফেলেন তাহলে আটকে রাখার কথা আসছে কোত্থেকে? হ্যাঁ, সেই তো, কী যে বলছি ধ্যাত। রবি চোখ খুললেন। সব গুলিয়ে যাচ্ছে স্যার, মেমোরি ফেল করছে। হ্যাঁ, যখন আমরা পথ হারিয়ে ফেলেছিলাম, একদল প্রিমিটিভ মানুষ আমাদের ঘিরে ফেললো, বন্দি করলো। এমনি বন্দি করলো? কেন করবে বলুন তো? হ্যাঁ স্যার, ওইসব গুহার মধ্যে পাথরের ফাঁকে অনেক রকম প্রেশার স্টোনস ছিল। কোয়ার্টজ, জিপসাম, জেমস্টোন, এমনকি গোল্ড, সিলভার। আমরা অবাক হয়ে কাছে গিয়ে দেখছিলাম, সেই সময় ওরা... হ্যাঁ, তাই বলুন, কে ছিল আপনার সঙ্গে? ওই যে বললাম স্যার, পামেলা। ওরা ওকে মেরে পুঁতে দিল। যে আপনাকে এখানে পৌঁছে দিল সে তাহলে কে? বললাম তো স্যার, চিনি না। ওদের ডেরায় একাই ছিলাম, খুব টর্চার করেছে। বুঝলাম। ছবি তোলেননি কোনো? তুলেছিলাম স্যার, কিন্তু ওরা ফোনটা কেড়ে নিল। নিক না, আজকাল তো ছবি গুগল বা আইক্লাউডে সেভ থাকে। হ্যাঁ স্যার, কিন্তু অ্যাপেল পাসকোডটা কিছুতেই... ঠিক আছে, নো হারি, আপনি মনে করার চেষ্টা... বলতে বলতে হঠাৎ থেমে গেলেন মামা। একটা ঝটকা টান মারলেন বেডের মাথার দিকে নাইলনের কর্ডে। মুহূর্তে ঘর ঘর শব্দ করে বেড ঢুকে গেল পর্দার ঘেরাটোপে। সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে আমার চোখে পড়ে গেছে সেই লোকটা, সন্ডার্স। এক ডক্টরকে সঙ্গে নিয়ে পেশেন্টদের বেড দেখতে দেখতে এগিয়ে আসছে। যোগুমামা চাপা গলায় বললেন, রবার্ট, কুইক বলে দিন পেশেন্ট ক্রিটিক্যাল এক্সাম চলছে, কার্টেনের ভিতরে কাউকে অ্যালাউ করা যাবে না। বিড়বিড় করে বললেন, মাই গুডনেস, এখানেও কানেকশন বানিয়ে ফেলেছে। পর্দার আড়ালে দম বন্ধ করে দাঁড়িয়ে আছে, ওদের পায়ের শব্দ পাশ দিয়ে চলে যাচ্ছে। মামার চোখ বটে একখানা। রবার্ট, অল ক্লিয়ার? ইয়েস স্যার। ডক্টর হপকিন্সের সঙ্গে লোকটা বেরিয়ে গেছে। গুড। ও হসপিটাল ক্যাম্পাস থেকে বেরিয়ে গেলে আমরা বেরোবো। মামা প্রায় ফিসফিস করে বললেন, ডক্টর বালকৃষ্ণন, আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। রবিকে আইসোলেটেড কেবিনে দিতে হবে, 24 আওয়ার্স আর্মড সিকিউরিটি রাখতে হবে, অ্যান্ড আই সাজেস্ট আপনি রেজিস্টার্ড ওর নামও পাল্টে দিন। মামা, রবি হাজারিকা তোমার কতদিনে পরিচিত? তোমার মুখে তো ওনার নাম কখনো শুনিনি। লিপিন মাসি গাড়িতে উঠে বসেছি। শুনবি কী করে? মামা হেসে বলেন, আজই ওর সঙ্গে প্রথম দেখা হলো। তুমি যেভাবে কথা শুরু করলে যেন ওনার কতদিনে পরিচিত। ইচ্ছে করে, জাস্ট ফাটকা খেললাম। ওর মেমোরি এখন দুর্বল, আমার ট্রিক্স কাজে লেগে গেল। নইলে কি ও এত সহজে মুখ খুলতো? তবে... মামা চিন্তিত গলায় বলেন, ব্যাপারটা ক্রমশ জটিল হচ্ছে। রবি সব সত্যি বলছে না। যেই কনসিয়াসনেস ফিরে আসছে অমনি ভান করছে ভুলে যাওয়ার। আর এই লোকটা সন্ডার্স, হ্যাঁ, ওকে আমাদের সার্কিটে সবাই চেনে নষ্ট বিজ্ঞানী হিসেবে। নানা ধরনের জুয়াচুরির জন্য জেলও খেটেছে। সে যখন এই ব্যাপারটার সঙ্গে জড়িয়ে আছে, তার মানে বড় ঘাপলা। এই, এদিকে আসছো কেন? কী চাই তোমার? লোকটা উত্তর দিল না।
অন্ধকার গুহা থেকে ঝাপসা পাহাড়ের মতো এক পা করে এগিয়ে আসছে। এই এই খবরদার, দাঁড়িয়ে যাও, একদম এগোবে না। লোকটা কেয়ার করছে না, আরও এগিয়ে আসছে। আরে মামা গেল কোথায়? সেই যে ভিতরে ঢুকে গেল, বেরোচ্ছে না। স্ট্রেঞ্জ। আর এক পা এগিয়েছো কি আমি কিন্তু। লোকটা একেবারে কাছে চলে এসেছে। এ কি, এই যে সন্ডার্স, ওর হাত দুটো ঠিক সাঁড়াশির মতো বেঁকে গেছে। তবে রে বদমাস, প্রাণপণে দিয়েছে ধাক্কা। ওর ওর কি 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 হলো? আমি লোকটা হাউমাউ করে উঠেছে। আমি ধর্মা করে সোজা হয়ে বসেছি। এ হে, লজ্জার এক শেষ। বসে থেকে থেকে কখন যে ঝিম এসে গেছে বুঝতে পারিনি। সরি অনন্তবাবু। আর সরি। ছি টুকলু, কি অবস্থা তোমার? বসে বসে ঢুলছো, হাবিজাবি সব স্বপ্নও দেখছো? নেহাত নিজেকে ঠিক সময় সরিয়ে নিয়েছিলাম, নইলে নিঘাত হাড়গোড় ভাঙত। অনন্তবাবু শখেতে বলে উঠলেন। আমি তোমায় ডাকছিলুম আমার লেটেস্ট ফেসবুক পোস্টে দেখাবো বলে। 2 ঘন্টায় 101 লাইক পড়েছে, ভাবতে পারো? বলেন কি, দেখান। এই যে দেখো। অনন্তবাবু মোবাইলটা এগিয়ে দিলেন। সত্যি 101টা লাইক আর 24টা কমেন্ট। দু একটা কমেন্ট শোনাচ্ছি। একজন, আপনি আরও পদ্য লিখুন স্যার। আরেকজন, কেন এতদিন আমরা আপনার কবিতা পাইনি স্যার। আরেকজন, বইমেলায় নতুন বই প্রকাশ করুন স্যার, হেল্প করে দেবো, ভাববেন না। কি হে, বুঝলে কিছু? তোমরা তো পাত্তাই দাও না। সত্যিই দারুণ ব্যাপার। আচ্ছা অনন্তবাবু, কী ব্যাপার বলুন তো? মাসি খেতে ডাকছে না কেন? কোন ভরে বেরিয়েছি, ব্যাপক ঘুম পাচ্ছে। আসলে এখন নিউ ইয়র্কের টাইম রাত 1টা, আমার শরীর ঘুম চাইছে। হ্যাঁ, টাইম প্রবলেম। এখানে ওনাকে সব একা হাতে করতে হয় যে। যাকগে, ততক্ষণে তোমায় বরঞ্চ কবিতাটা পড়ে শোনাই। আহা, আমায় আবার কেন? এত লাইক কমেন্ট এসেছে, আর কি চাই অনন্তবাবু? সে বললে হয় টুকলু, তোমায় না দেখালে আমি শান্তি পাই কোনো দিন? মাত্র 6-8 লাইন, হাইব্রিড কবিতা। হাইব্রিড মানে? ল্যাঙ্গুয়েজ, সাধু, স্ল্যাং, চলতি, উদ্ভট সব এর মধ্যে পাঞ্চ করেছি, বুঝলে? ওটাই স্পেশালিটি। বলতেই তার মধ্যে একটা তেজ এসে গেল। উঠে দাঁড়িয়ে হাত পা নেড়ে আবৃত্তি করতে শুরু করলেন। লাস ভেগাস, গরমা গরমে হাঁস ও ফাঁস, এর মধ্যেও ফুর্তি 12 মাস। গান, নাচ, সিনেমা, উল্লাস। বাপ রে বাপ, কি বুঝলু কি? আড়ালে মুন্ডু দিচ্ছেও কি? আর কে দেবে? সাবধান সন্ডার্স, জালি মাল, মগজে শয়তান চাষ। কি গো, কেমন লাগলো? খারাপ হয়েছে? না অনন্তবাবু, খারাপ হবে কেন? তবে কি? আমতা করে বললাম। কয়েকটা ওয়ার্ড, যেমন হাঁস ও ফাঁস, জালি মাল, শয়তান চাষ, এগুলো কি? আরে বাবা, এইসব শব্দই নিউ জেনারেশন খাচ্ছে গো। খেতে এসো। ডাইনিং রুম থেকে যোগমা ডাকলেন। ডিনার রেডি। বাপরে, এত সব কি করেছো মাসি? ইলিশ, চিংড়ি, পাবদা, কাতলা, মুড়োর ডাল। আমরা কি রাক্ষস নাকি? চুপ করো, লিপি মাসি ধম করলেন। আরে বাবা, একদিনে সব রান্না করেছি নাকি? সারা সপ্তাহ ধরে আমরা রান্না করি। সমলতা, অনন্তবাবু আপনারাও তুলে নিন। সেলফ হেল্প সার্ভিস। আমিও বসে পড়ছি। আর ও দেব, কি হলো তোমার? এসো। সরি আসছি। দোতলার সিঁড়িতে দেব মেশো চটির শব্দ। আস্তে আস্তে নেমে এলেন, চেয়ার টেনে বসলেন। কিন্তু মেশো এত গম্ভীর কেন? আবার কি হলো? দেব, কি হয়েছে? কোনো খবর আছে? হ্যাঁ যোগুদা, হসপিটাল থেকে ফোন করেছিল। রবির কন্ডিশন ডিটোরিয়েটিং। সে তো সকালেই বলেছিল এ পেশেন্ট বেশি দিন টিকবে না। হ্যাঁ তা ঠিক, তবে এত তাড়াতাড়ি? ডক্টররা অবশ্য খুব ট্রাই করছেন, দেখা যাক। মেশো ভাত ডাল নিয়ে মাখছেন, এই সময় দেব মেশোর ফোনটা বাজতে শুরু করলো। ইয়েস ব্রুস। ওহো, হ্যাঁ ওকে সিরিয়াটিভ দাও। আচ্ছা যাচ্ছি। ফোন রেখে দেব মেশো খাওয়া ছেড়ে উঠে পড়লেন। বললেন, সরি আমি একটু হসপিটাল যাচ্ছি, এসে খাবো। ব্রুস ইজ কনফিউজড। ডক্টর বালকৃষ্ণনও চলে আসছেন। আমরাও যেতে চাই, ইনফ্যাক্ট যেতেই হবে। যোগুমামাও হঠাৎ উঠে দাঁড়িয়েছেন। মামনি, গেট প্রিপেয়ার্ড কুইকলি। আর কেউ না যাক, তোমায় যেতেই হবে। ঠিক করে রেখেছিলাম তোমাকে কাল নিয়ে যাব, কিন্তু টাইম নেই। আচ্ছা নিশ্চয়ই। সোমলতা ভেবাচাকা বললো। কি কিন্তু আঙ্কেল, আমায় কি করতে হবে? যেতে যেতে তোমায় সব বুঝিয়ে দেবো। তোমার কাছে কি ফর্মাল লং গাউন আছে? না আঙ্কেল। লিপি, তোমার কাছে নিশ্চয়ই আছে। তোমারটা ওর ফিট করে যাবে। আর মেয়েদের ওই যে মাথা কপাল ডাকা হ্যাট হয় না, ফ্লপি সান হ্যাট বলছো যোগুদা? তাই হবে, যাতে মুখটুক যতটা সম্ভব কম দেখা যায়। আর একটা ডার্ক সানগ্লাস, ব্যাস এনাফ। মামনি কুইক, উইদিন 5 মিনিটস। দেব মেশো গাড়ি স্টার্ট দিলেন। সামনে মেশো, মামা, পিছনে আমি, সোমলতা। ওকে মেম সাহেবের ড্রেসে দারুণ লাগছে, একদম চেনা যাচ্ছে না। ও বলে উঠলো, আঙ্কেল আমার কিন্তু বেশ টেনশন হচ্ছে। নো টেনশন, মামা হেসে বললেন। তোমায় একটা নতুন ভূমিকা অভিনয় করতে হবে, তুমি আগেও করেছো, ইজিলি পেরে যাবে। আর যদি ধরা পড়ে যাও তাতেও অসুবিধা নেই। শোনো, ব্যাকগ্রাউন্ডটা নতুন করে বলছি না। সায়েন্টিস্ট রবি হাজারিকা কাল বারবার আমাদের কাছে পামেলা নামের একটি মেয়ের কথা বলছিল। বলতে গুলিও ফেলছিল। পামেলা ছিল ওর অ্যাসিস্ট্যান্ট। ওর সন্দেহ তাকে অপোনেন্টরা মেরে পুঁতে দিয়েছে। কথা শুনে আমার মনে হয়েছে পামেলা একজন হোয়াইট লেডি। তোমায় আজ ওই পামেলার রোলে অ্যাক্টিং করতে হবে। উনি তো চিনে ফেলবেন আঙ্কেল। মনে হয় না। ওর ব্রেনের কন্ডিশন ইজ ডিটোরিয়েটিং। হি ইজ ইন ডেথ বেড। মেমোরি আসছে চলে যাচ্ছে।
এই সুযোগটা আমাদের নিতে হবে। যেসব ছবি বা ইনফরমেশন ওর আইফোনের আইক্লাউডে স্টোর হয়ে আছে সেগুলো চাই। ও পামেলাকে খুব বিশ্বাস করে, মনে করতে পারলে ফোনের পাসকোড বলে দেবে, হয়তো আর কিছুও বলে দিতে পারে। মামা থেমে ফের বললেন, মামনি তুমি থেমে থেমে আমেরিকান অ্যাকসেন্টে রবির সঙ্গে ইংরেজি বলবে। নিশ্চয়ই এই কমাসে কিছুটা রপ্ত হয়েছে, তবু যতটা সম্ভব নিজে কম কথা বলবে, বেশি শুনবে। তোমার মেইন কথা হচ্ছে রবি আমি ফিরে এসেছি, মরিনি। কোথায় ছিলে জিজ্ঞেস করলে বলবে লুকিয়েছিলাম। আঙ্কেল, উনি যদি এমন প্রশ্ন করেন যার জবাব জানি না, তখন টোটালি সাইলেন্ট থাকবে, অ্যাজ ইফ শুনতে পাওনি। মা বললেন, আমি তোমার ঠিক পাশেই থাকবো লতা, সো দ্যাট আই ক্যান প্রম্পট ইউ। আবার বলছি, নো ওয়ারি, আমাদের হারানোর কিছু নেই, ওকে? ফাঁকা জনশূন্য হাইওয়ে, প্রায় পৌঁছে গেছি। মাউন্টেন হোপ হসপিটালের ঝকঝকে গ্লো সাইন দেখা যাচ্ছে। মা বললেন, দেব, পুলিশকে ইনফর্ম করা হয়েছে নিশ্চয়ই? হ্যাঁ দাদা, কমিশনারেট থেকে 2জন অফিসার পোস্টিং করা আছে, একজন ক্যাপ্টেন র্যাঙ্কের। গুড, ওদের সঙ্গে কথা বলতে হবে। দেখে বোঝা যাচ্ছে রবি হাজারিকার শেষ সময় ঘনিয়ে এসেছে। হার্ড মনিটরের গ্রাফ লাফিয়ে উঠছে নামছে, যন্ত্রণায় কেঁপে কেঁপে উঠছে শরীর, মুখ বেঁকে যাচ্ছে, চোখের দৃষ্টি আরও অস্বচ্ছ। একবার চোখ বুজে ফেলছেন, ফের চোখ ঘুরিয়ে ঘুরিয়ে কাউকে খুঁজছেন। মামার কথা মতো নার্সও সরে গেল, আমরাও কিছুটা দূরত্বে। রবির সামনে শুধু পামেলা ওরফে সোমলতা, পাশে যোগু মামা। হাই রবি, আমি পামেলা। পামেলা নামটা শুনে রবি যেন প্রচণ্ড ঝাঁকুনি খেয়ে চোখ মেলেন। ইম্পসিবল, পামেলাকে ওরা মেরে ফেলেছে। না রবি, ওরা পারেনি, আমি লুকিয়েছিলাম। রিয়েলি? ঘোলাটে চোখ কুঁচকে তাকাচ্ছেন রবি, বোঝার চেষ্টা করছেন। সোমলতা মুখে হালকা হাসি ছড়িয়ে নিশ্চুপে চেয়ে আছেন। একটু একটু করে বিশ্বাস হচ্ছে। রবি অস্ফুটে বলে উঠলেন, পামেলা। ইয়েস রবি, আই এম হিয়ার। পামেলা, পামেলা ভেরি হ্যাপি তুমি আছো। দে প্যারালাইজ মি। আই নো, আই উইল সার্ভাইভ ফর ফিউ আওয়ার্স অনলি। আমি শান্তিতে মরতে পারবো। নো, ইউ উইল সার্ভাইভ রবি। নো চান্স পামেলা। তবে তুমি থাকছো, কেমসন থাকলো, আমাদের টিম থাকছে, ওদের ছেড়ো না। রিভেঞ্জ, রিভেঞ্জ। শিওর রবি, বাট পিকচার্স? মাই আইফোন হ্যাজ লস্ট পামেলা, এভরিথিং ইজ দেয়ার। ইয়েস, পাসকোড। সোমলতা ওর মুখের কাছে ঝুঁকে পড়েছে, উনি হাঁপাতে হাঁপাতে বিড়বিড় করে বলে যাচ্ছেন। মামা সব ভয়েস রেকর্ড করে যাচ্ছেন। ইয়োর ফোন নাম্বার রবি? ফোন নাম্বার? ইয়েস, 702 গড ড্যাম 10 ডিজিট। নট পসিবল, সার্চ মাই নেম ইন লিঙ্কডইন। শরীরটা উপর নিচে করছে। ওকে, টেক রেস্ট রবি, আই অ্যাম হিয়ার। সোমলতা ধীরে ধীরে বলল, তবে রবির হাত একবার স্পর্শ করল। পাশ থেকে মামা আনন্দ উত্তেজনা ওর হাত চেপে ধরেছেন, ফিসফিস করে বলছেন, মামনি তুমি যা করলে আজ। ততক্ষণে রবি শান্তিতে চোখ বুঝেছেন। বেশিক্ষণ না, মাত্র কয়েক মিনিট লাগলো। ঘুমের মধ্যেই শরীরটা কয়েকবার কেঁপে উঠে থেমে গেল। সব যন্ত্রণা অবসান হলো, চিরশান্তির দেশে চলে গেলেন রবি হাজারিকা। মনে হলো যেন পামেলার জন্যে এতক্ষণ বেঁচেছিলেন। কয়েকটা দীর্ঘশ্বাস পড়ল। মামা বিষণ্ণ গলায় বললেন, এই তো জীবন। লোভ, হিংসা, ঝগড়া বিবাদ, লুটপাট, সব শেষ। এখন স্রেফ একটা লাশ। যাক, যাওয়ার আগে ওসব জানিয়ে দিয়ে গেছে। বাকি ইনভেস্টিগেশন আমাদের, এবং সেটা করতে হবে ম্যাক্সিমাম স্পিডে। তবে একটা কথা, যোগুমামা বললেন, ডক্টর বালকৃষ্ণন, আমার এই মেয়েটা আজ যে কত বড় কাজ করলো, কোনো প্রশংসাই ওর জন্য যথেষ্ট নয়। তুই আজ ওয়ান্ডারফুল অ্যাক্টিং করেছিস মা। সোমলতার মাথায় হাত বুলিয়ে দিলেন সস্নেহে। ফের বললেন, চলুন পুলিশ ক্যাপ্টেনের সঙ্গে কথা বলি। সময় নষ্ট করার মতো সময় হাতে নেই। তবে রবি যে মারা গেছে এটা স্ট্রিক্টলি কনফিডেন্সিয়াল। আপাতত বডি ব্যাম করে আইস বক্সে রেখে দিন। গ্রাউন্ড ফ্লোরে কনফারেন্স রুমে বসেছি। হসপিটালের ডক্টর 4 জন, পুলিশ অফিসার 3 জন, তাদের মধ্যমণি বেশ লম্বা চওড়া ইউনিফর্মে গোল্ডেন ব্রোচ লাগানো ঝকঝকে যুবক, পাশের 2 জন মাঝবয়সী যুবকের জুনিয়র। মোবাইল দেখলাম রাত 2টো। কফি এলো, কফিতে চুমুক দিয়ে যোগুমামা বললেন, ভাগ্যিস আপনাদের জানানো হয়েছিল। এখন আমাদের সামনে আরও কঠিন কাজ। রবির মৃত্যু রহস্য আনভেল করতে হবে। 2টো ইমিডিয়েট এজেন্ডা। নাম্বার 1, লিঙ্কডইন থেকে আমি আপনাদের একটা ফোন নাম্বার বের করে দিচ্ছি। আপনারা বাই টুমরো মর্নিং ওই নাম্বারে একটা নতুন সিম, প্রবাবলি AT&T নেটওয়ার্কে নিয়ে আসবেন। সেই সঙ্গে চাই একটা নতুন আনইউজড আইফোন। পারবেন তো? শিওর স্যার, ইউ উইল গেট ইট বাই টুমরো মর্নিং 10। ঝকঝকে যুবক তার ভিজিটিং কার্ড এগিয়ে দিয়ে বলল, স্যার আমি জর্জ ফ্রেজার, এই সিটির ক্যাপ্টেন। কার্ডে ফোন নাম্বার দেওয়া আছে, এনি টাইম ইউ ক্যান কল মি। নেক্সট পয়েন্ট স্যার, উই ওয়ান্ট অ্যান আর্জেন্ট অ্যাপয়েন্টমেন্ট উইথ অনারেবল শেরিফ টুমরো অ্যারাউন্ড 12 noon। উইল ডু স্যার। যোগুমামা সিগারেট ছেড়ে দিয়েছেন কয়েক বছর, কিন্তু মাঝে মাঝে খুব চাপ পড়লে আশেপাশে কেউ টান দিলে গিয়ে হাজির হন। আজও তাই হলো। বালকৃষ্ণের কম্পাউন্ড থেকে বেরিয়ে গেটের পাশে গিয়ে একটা সিগারেট ধরিয়েছেন। মামাও পাশে হাজির, ওর কাছ থেকে চেয়ে নিয়েছেন। কিন্তু অভিজ্ঞতা সুখকর হলো না। সবে দুটো আয়াসি টান দিয়েছেন,
অন্ধকারে ঘাপটি মেরে থাকা একটা মিনি বাস হঠাৎ গোঁ গোঁ শব্দ করে তেড়ে এসেছে হসপিটালের গেটের দিকে। এক লাফে যোগুমামা আর বালকৃষ্ণন সরে গেছেন। গাড়িটিকে সোজা ধাক্কা মেরেছে সিকিউরিটির কিয়স্কে। ভাগ্য ভালো সিকিউরিটির কেউ ওখানে ছিল না, তবে গাড়ি বা শহর কেউ ধরা পড়েনি। তারা মুহূর্তে উধাও হয়ে গেছে হাইওয়ে ধরে। গাড়িতে উঠতে উঠতে মা বললেন, বুঝলি টুকলু, আর লুকিয়ে থাকা গেল না। সন্ডার্স আমায় চিনে ফেলেছে। সন্ডার্স কোথায় দেখলে? মিনি বাসে, ড্রাইভারের পাশে বসেছিল। ইটস রিভিলিং ডক্টর মুখার্জি, কেলভিন বললেন। কোথাও কিছু নেই, একজন আননোন পেশেন্ট অ্যাডমিট হলো, তারপর থেকে আনক্যানি সব ইনসিডেন্টস ঘটেই চলেছে। ঠিক তাই, অ্যাপারেন্টলি মনে হচ্ছে দুটো দল আছে, নইলে রবি রিভেঞ্জ কথাটা বললো কেন? যোগুমা বললেন, একটা ব্যাপার লক্ষ্য করেছেন স্যার, রবির আইক্লাউড থেকে যে ছবিগুলো পাওয়া গেছে তার মধ্যে জন্তু জানোয়ারের ছবি 3-4টে, বাকি সবই ভ্যালি, কেভ, রক, স্টোনস আর মাইন্সের ছবি। ওকে সত্যি জুলজিস্ট ছিল। ওই যে দুজন লেডি, পামেলা আর যে ওকে হসপিটালে পৌঁছে দিয়ে চলে গেল, ওরা কারা? তাদের কিভাবে ট্রেস করা যাবে? কেন ডক্টর মুখার্জি? রবির ফোনে সব কন্ট্যাক্ট নাম্বার পাওয়া গেছে, তাদের মধ্যে মেয়েদের নাম দেখে ট্র্যাক করলেই পাবেন। পামেলার নাম্বার নিশ্চয়ই থাকবে। না স্যার, নেই, আমি চেক করেছি। নেই? দ্যাটস স্ট্রেঞ্জ। কেলভিনের মুখ গম্ভীর হয়ে গেল। হাউ ইজ দ্যাট পসিবল? শি ওয়াজ ভেরি ক্লোজ টু দ্যাট গাই। স্যাম কেমসনের নাম্বার তার ফোনে রয়েছে, অথচ পামেলার নাম্বার সেভ করা নেই। তাই তো দেখলাম স্যার। কেলভিন ম্যাককিনি চুপ করে গেলেন। গোলগাল, মাথায় অল্প চুল, মাঝবয়সী, হাসিখুশি মানুষ। দেখে বোঝাই যায় না শুধু লাস ভেগাস নয়, গোটা নেভাডা স্টেটে তিনি শেরিফ। এদেশে শেরিফের ক্ষমতা বিশাল, যাবতীয় ল অ্যান্ড অর্ডার তার হাতে। পরপর দুটো মার্সিডিজ ছুটে চলেছে ভ্যালি অফ ফায়ার স্টেট পার্কের হাইওয়ে ধরে। একটা গাড়িতে যোগুমামা, আমি, সোমলতা, শেরিফ ও ডেপুটি শেরিফ জন। অন্য গাড়িতে অনন্তবাবু, দেব মেশো, বালকৃষ্ণন, ক্যাপ্টেন ফ্রেজার এবং কমিশনার টাইলার। অবর্ণনীয় নিসর্গ, যেদিকে তাকাই মনে হয় রঙের বন্যা বইছে। ভ্যালি অফ ফায়ার, আর অ্যাজটেক স্যান্ডস্টোনের এই উপত্যকা এমন খুনখারাবি লাল যেন দাউ দাউ আগুন। সে রক্ত রঙের মধ্যে হলুদ হলুদ, খয়েরি, পিঙ্ক, গ্রে রঙের কত রকম শেড। পাহাড় যে এতখানি উজ্জ্বল রঙের হতে পারে অকল্পনীয়। রং বেরঙের ঢেউ খেলানো পাহাড়গুলোর আকৃতিও অদ্ভুত। মাঝে মাঝে বিচিত্র শেপের পাহাড়েরা বেঁকে চুড়ে গায়ে গায়ে লেগে আছে, মনে হচ্ছে যেন প্রাগৈতিহাসিক জন্তুর দল। তাদের গায়ে আবার সরু সরু রেখার আঁকিবুকি। দুটো পাহাড়ের মাঝে আবার বিরাট বিরাট গুহা, খাদ। কোথাও মানুষজনের চিহ্ন নেই। মাইলের পর মাইল জনহীন উপত্যকা। কচিত কখনো ছুটে যাচ্ছে এক আধটা গাড়ি। ছবিতে দেখেছি আমাদের দেশের লাদাখেও নানা রঙের ন্যাড়া পাহাড় আছে, তার অপূর্ব সৌন্দর্য দেখতে অসংখ্য ট্যুরিস্ট ছোটেন। কিন্তু বলতে বাধ্য হচ্ছে, এই ভয়ঙ্কর সুন্দর রূপের কাছে লাদাখ নেহাতি শিশু। আমরা আজ বেলা 12টায় সোজা দেখা করেছি শেরিফের অফিসে। তার আগেই কেলভিন পুরো ঘটনা শুনে নিয়েছেন ক্যাপ্টেনের কাছ থেকে। সিক্রেট পাসকোড পাওয়ায় রবির পুরনো নাম্বারে নতুন আইফোন ফের চালু হয়ে গেছে। যোগুমামা রবির ফোনের সব কন্ট্যাক্ট নাম্বারে প্রিন্ট নিয়েছেন। ল্যাপটপে লোড হয়ে গেছে রবির সব ছবি। ডকুমেন্টগুলো ডাউনলোড করতে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, AT&T নেটওয়ার্কে বলা হয়েছে রবির ফোনের নর্মাল কলগুলোর ভয়েস রেকর্ডিং যতটা সম্ভব রিস্টোর করতে ওরা ট্রাই করছে। কেলভিন ম্যাককিনি যোগুমামার মতোই প্রোঅ্যাক্টিভ। তিনি সহমত হয়েছেন কেমসনকে ধরতে এখনই আমাদের বেরিয়ে পড়তে হবে। ফোনের টাওয়ার লোকেশন দেখাচ্ছে কেমসন এখন রয়েছে লেক মিডের আগে অন্য এক লেকের পাশে নতুন তৈরি হওয়া কমপ্লেক্সের ফ্ল্যাটে। গুগল ম্যাপ চালিয়ে আমরা এখন সেদিকেই যাচ্ছি। বলা বাহুল্য, দুটো গাড়িতে আর্মড পুলিশ ফোর্স রয়েছে। সোমলতা সামনের দিকে ঝুঁকে বলল, স্যার একটা কথা বলবো। এই যে হাজার হাজার মাইল ধরে ছড়িয়ে আছে স্টেট পার্ক, ধুধু করছে, জনবসতির চিহ্ন নেই, এখানে ক্রাইম হয় না? হলেও কি আপনারা খবর পান স্যার? সি ডিয়ার লেডি, কেলভিন হেসে বললেন, আমরা মেনলি ডিপেন্ড করি স্যাটেলাইটের উপর। আমাদের হেলিকপ্টারও ডেলি একবার এই এলাকায় চক্কর মেরে যায়। তবুও কোথাও গোপনে ক্রাইম হচ্ছে কিনা 100% শিওর বলা যায় না। আওয়ার রেকর্ড সেজ এখানে ক্রাইম রেট ইজ ভেরি লো। কিন্তু এখানে যে শুনেছি স্যার অনেক প্রেশার স্টোনস, মিনারেলস আছে, সেগুলো কি সবই সরকারের কন্ট্রোলে? আমাদের কাছে যেসব মাইন্সের রেকর্ড আছে সব সরকারি। বাকি কিছু আছে কি না একটু দম নিয়ে কেলভিন বলেন, জানি না, তবে হ্যাঁ, মোহাভি ডেজার্টের জিওলজি ইজ ভেরি রিচ। আমাদের সায়েন্টিস্টরা রিসার্চ করে চলেছেন, তবে এর বাইরেও লুকোনো খনি থাকতে পারে। মামনি, আমাদের দেশে কি ইলিগাল খনি নেই? প্রচুর আছে, যোগুমামা বলে। কোল মাইন্সের গুন্ডাদের কোল মাফিয়া বলা হয়, তার তুলনায় এই জায়গা অনেক গুণ বড়। ন্যাচারালি বেআইনি খনি থাকতেই পারে। কি বলেন স্যার? কেলভিন ঘাড় নাড়লেন। আমি এবার চুপ থাকি কেন, বলে উঠলাম, স্যার শুনেছি এখানে আগে রেড ইন্ডিয়ান, নেটিভ ইন্ডিয়ানরা থাকতো, এখনও কি আছে স্যার?
এখন এখানকার ক্লাইমেট এমন এক্সট্রিম হয়ে গেছে, থাকা বেশ কঠিন। মেনলি ওরা রাতে ডেজার্টে আসে শিকার করতে, সকাল হলে চলে যায়। তোমায় এখনই দেখাবো। 1000 বছর আগে যখন এখানে ওদের বস্তি ছিল, ওরা পাহাড়ের গায়ে খোদাই করে আঁকতো হিউম্যান, অ্যানিমাল, ট্রি। জন, গাড়ি স্লো করো, ওই যে দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বাহ, দারুণ। অনেকটা আমাদের মহেঞ্জোদারো, হরপ্পার মতন। এখন তাহলে এখানে নেটিভ কলোনি নেই, অতটা জোর দিয়ে বলতে পারবো না। নেটিভ ইন্ডিয়ানরা আমাদের কাছে খুব সম্মানিত আর আদরের। আমরা ওদের প্রোটেকশন দিই, লাইফস্টাইল মেনটেন, ওদের বসতি এলাকা রিজার্ভ ঘোষণা করি যাতে ওরা নিজেদের লাইফস্টাইল মেনটেন করতে পারে। এমনকি ইন্ডিয়ানরা চাইলে পেনশনও দেওয়া হয়। স্যার স্যার, গাড়ি চালাতে চালাতে ডেপুটি শেরিফ জন উড বলে উঠলেন, স্যার আপনার কাছে বোধহয় ইনফরমেশন মিসিং স্যার। কেলভিন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। জন বললেন, লেক মিট যেখানে হুবার ড্যামে গিয়ে পড়ছে, বছরখানেক হলো ওর কাছে একটা স্মল ইন্ডিয়ান কমিউনিটি থাকছে স্যার, পাইউদ ট্রাইব। আসলে আমাদের ফোর্সে তিফানি ইয়াং নামে লেডি অফিসার আছে, তার একটা লিঙ্ক আছে ইন্ডিয়ানদের সঙ্গে। ওকে ওকে, আমি লেক পিরামিডের কাছে যে বড় ইন্ডিয়ান কমিউনিটি আছে তাদের কথাই জানি। তাহলে তো ওই এলাকায় আমাদের একবার যেতে হবে স্যার। রবি বারবার বলছিল একদল প্রিমিটিভ মানুষ ওকে নাকি ধরে রেখেছিল। যোগমা বলে উঠলেন, ঠিক ঠিক, সরেজমিনে গিয়ে চেক করতে হবে। লম্বা শ্বাস ফেললেন কেলভিন। এত বড় এলাকা, সব খবর আসেও না। গাড়ির স্পিড কমিয়ে দেওয়া হলো অনেকটা। গুগল বলছে টাওয়ার লোকেশনে অনেকটা কাছে আমরা এসে গেছি। উঁচু উঁচু পাহাড় নেই বললেই হয়। ডান দিকের ঢালে একটা বিশাল লেক, তার বিস্তৃত অংশের পাড়ে কিছু নতুন ফ্ল্যাট বাড়ি, একটা কমপ্লেক্স। এখান থেকে বেশ দূর, পুতুল বাড়ির মতো লাগছে। হাইওয়ের ডান দিকে একটা রাস্তা বাঁক খেয়ে নেমে গেছে। দুটো গাড়ি সেই রাস্তা ধরে গড়গড়িয়ে নামতে শুরু করলো। জন বলে উঠলেন, অ্যাটেনশন! পিছনের 3 পুলিশ অমনি সোজা হয়ে বসলো। পাক খেয়ে নামছে গাড়ি। দেখতে দেখতে লেক, ফ্ল্যাট বাড়িগুলো বড় হয়ে উঠছে। বেশ কিছুটা নিচে নেমে এসেছি। এই সময় ইঞ্জিনের গো গো শব্দ। একটা টয়োটা উল্টো দিকের রাস্তা বেয়ে উঠে আসছে। টয়োটা আমাদের গাড়ি পাশ কাটিয়ে উপরে উঠে গেল। এদেশে সব গাড়ি এয়ার কন্ডিশন, কালো কাচে ঢাকা। বাইরে লেখা লেক ভিউ টাওয়ার। কমপ্লেক্সে গেটের সামনে দাঁড়িয়েছে আমাদের গাড়ি দুটো। জন নেমে পড়লেন, একটা প্রিন্টেড পেপার মেলে ধরলেন গেটের মাথায় লাগানো ক্যামেরাগুলোর সামনে। কয়েক সেকেন্ড, গেট খুলে গেল। গাড়ি দুটো ঢুকে পড়ল কম্পাউন্ডে। যোগমাম্মার দিকে তাকাতে তিনি হেসে বললেন, পুলিশ ওয়ারেন্ট। সকলে গাড়ি থেকে নেমে পড়েছি, কিন্তু কোথাও জনপ্রাণীর চিহ্ন নেই। সামনে ফ্ল্যাটগুলোর জানলা বন্ধ, সারা শব্দ পাওয়া যাচ্ছে না। এই ভর দুপুরে এমন নিস্তব্ধ, থমথমে কেন চারদিক? সিকিউরিটি লোকেরাই বা গেল কোথায়? ডেপুটি শেরিফ কর্ডলেস মাইক মুখের সামনে ধরে চেঁচিয়ে বললেন, হাই গাইজ, লিসেন, উই আর পুলিশ, নো ওয়ারি। মিস্টার শেরিফ ইজ উইথ আস, ওয়ার আর ইউ, প্লিজ কাম প্লিজ। বার কয়েক বলার পরে হঠাৎ ডান দিকে ক্যাম্প অফিসের দরজায় একটা ভয়ার্থ মুখ উঁকি দিল। সঙ্গে সঙ্গে জন বলে উঠলেন, তোমরা সবাই কোথায়? আমরা পুলিশ, আমাদের স্টেটের শেরিফ নিজে এসেছেন। যে যেখানে আছো নিশ্চিন্তে বেরিয়ে এসো। 4-5 জন এবার গুটি গুটি বেরিয়ে এলো, তাদের চোখ বিস্ফারিত, মুখে মৃত্যুর আতঙ্ক। কি হয়েছে, কি হয়েছে বলো? কোনো ভয় নেই। স্যার স্যার, উই আর ওভার, দে ফায়ার্ড রেকলেসলি, কিল্ড সো মেনি পিপলস, র্যাম্পেজড এভরিথিং। আমরা লাকি যে বেঁচে গেছি স্যার। ওদের মধ্যে বয়স্কজন কোনো রকমে বলল। ওরা কীভাবে ঢুকলো কমপ্লেক্সের ভিতরে? স্যার, ওদের গাড়িতে স্টেট পুলিশ লেখা ছিল, মোট 5 জন, ইউনিফর্মড। আমরা স্যার গেট খুলে দিতেই নেমে এলোপাথারি গুলি চালাতে চালাতে 4th ব্লকের দিকে এগিয়ে গেল। আমাদের কয়েকজন বাধা দিতে গেছিলো স্যার, 4 জন স্পট ডেড। তারপর আর কেউ স্যার বাধা দেওয়ার চেষ্টা করেনি। লুকিয়ে পড়েছি। ওরা 4th ব্লকের ফ্ল্যাট ঢুকে গেল, দনাদ্দান গুলির শব্দ। মাত্র 10 মিনিটের মধ্যে ওরা ফিরে এলো, বেরিয়ে গেল। তার অনেকটা পরে আমরা স্যার ওই যে ফ্ল্যাট 8, আসুন স্যার। লোকগুলোর পিছন পিছন আমরা পৌঁছে গেছি সেই অভিশপ্ত ফ্ল্যাটে। ফ্ল্যাটের বাইরে ছোট নেমপ্লেট, ডেভিড কেমসন। বিভৎস দৃশ্য। শেরিফ অস্ফুটে বলে উঠলেন, ও মাই গড। আমরা সবাই স্থানু। অন্য রকমের রিসার্চ সেন্টার বলেই মনে হচ্ছে। সামনের টেবিলে মুখ থুবড়ে পাশাপাশি 2 জন মানুষ, একজন ব্ল্যাক, একজন হোয়াইট। দুজনেই এখন লাশ। গলগল করে কাঁচা রক্ত বেরিয়ে টেবিল ছাপিয়ে গড়িয়ে পড়ছে মেঝেতে। কম্পিউটার, যন্ত্রপাতি সব গুলি লাগাতে ভেঙে চুরে এদিক সেদিক পড়ে আছে। যোগুমামা চিবুকে হাত দিয়ে নিশ্চুপ দাঁড়িয়ে আছে। লক্ষ্য করলাম তার চোখের মনি ঘুরিয়ে ঘুরিয়ে ঘরটা দেখছে। পকেট থেকে ফোনটা বের করলেন, এবার ভিডিও তুলছেন। ডেপুটি শেরিফ, কমিশনার, ক্যাপ্টেন নিজেদের মধ্যে আলোচনা করছেন। যোগুমামা সিকিউরিটি একজনকে জিজ্ঞেস করলেন, এদের মধ্যে কোনজন কেমসন? ওরা মুখ চাওয়াচাওয়ি করতে থাকে, জবাব দেয় না। মামা ফের বললেন, আরে তো ঘাবড়ে যাচ্ছ কেন? নিশ্চিন্তে বলো কোনজন কেমসন। বিশ্বাস করুন স্যার, আমরা ঠিক চিনি না, ওনার সঙ্গে কখনো আলাপ হয়নি। এই দুজনই সবসময় থাকতো, আর 5-6 জন আসতো যেত। তাদের মধ্যে 2 জন লেডিও থাকতো। ফ্ল্যাট ওনারদের পার্সোনাল অ্যাফেয়ারে আমাদের কৌতূহল দেখানো নিষেধ ছিল স্যার। ওকে, থ্যাংক ইউ।
যোগমামা শেরিফকে বললেন, এটাই ভয় পেয়েছিলাম স্যার। আমরা আসার আগেই রবিদের অপোনেন্ট গ্রুপ শেষ করে দিয়ে চলে গেল। বাঁচাতে পারলাম না স্যার, এদের সোসাইটির ডিটেলসটা দেখতে হবে। সেই যে ফিরে এসে সন্ধ্যের মুখে যোগুমামা নিজের ঘরে গিয়ে ঢুকেছেন, আর সারা শব্দ নেই। দুটো টাটকা লাশ দেখেই স্টক অনন্তবাবু বাড়ি ফিরে শুয়ে পড়েছেন। গাড়িতে ম্যালেরিয়া রুগীর মতো কাঁপছিলেন। দেবমেশকে ঘুমের ওষুধ দিতে হয়েছে। আমারও শরীর কেমন একটা করছিল, তবে সামলে নিয়েছি। সোমলতাও নিজের ঘরে বেরোয়নি। লিপি মাসির বাড়ির পরিবেশ পাল্টে গেছে। যোগুমামা বোধহয় আমার গন্ধ পান। দরজার দিকে পিছন ফিরে বসেছিলেন ল্যাপটপের সামনে। সন্তর্পণে দরজা খুলে ঢুকতেই বলে উঠলেন, আয়, তোর কথাই ভাবছিলাম। বুঝলি, দুটো প্রশ্ন মাথায় ঘুরছে। টুকলু, তুই আমাদের টিমে কাউকে সন্দেহ করিস? সন্দেহ কেন বলো তো? আমাদের গতিবিধির খবর পাচার হয়ে যাচ্ছে। হসপিটালে রবির ভর্তি এবং তার মৃত্যু কী করে জেনে ফেললো সন্ডার্স? গোটা ব্যাপারটা চাপা দিতে কেন মরিয়া সন্ডার্স অ্যান্ড টিম? ও যে রবিকে মেরে ফেলতে হসপিটালে এসেছিল এটা ক্লিয়ার। যখন দেখলো আমরা ইস্যুটা ছাড়ছি না, ও আমায় ভালো মতো চেনে, তখন বাস চাপা দিয়ে মারতে তেড়ে এলো। আসল রহস্যটা কি? তারপর দেখ, আমরা যে কেমসানের ফোন ট্র্যাক করে ফেলেছি এবং তার ওখানেই যাচ্ছে, নিমেষে সে খবর ওদের কাছে পৌঁছে গেল। ওরা টিম পাঠিয়ে রক্তস্রোত বইয়ে দিল। আমাদের টিমে কেউ না থাকলে এটা সম্ভব নয়। ঠিকই, কিন্তু কাকে সাসপেক্ট করছো? ডক্টর বালকৃষ্ণনকে। ও সন্ডার্সের এজেন্ট? না না, এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, তবে ওর উপর নজর রাখতে হবে। এটুকু বুঝেছি, এটা ভিশিয়াস সার্কেল, কোটি কোটি ডলার ইনভলভড। নাম্বার 2, কেমসনের রিসার্চ রুম কোনো বায়োল্যাব নয়, অথচ ভিডিও চেক করতে গিয়ে মনে হলো ওই রুমের কোণের দিকে জন্তু রয়েছে। ভালো করে দেখ, এটা কি মাউন্টেন লায়ন না? ওই যে পুমার মতো দেখতে। মামা ল্যাপটপে জায়গাটা পয়েন্ট করলেন। তাই তো। তুই বল, রিসার্চ রুমে স্টাফড অ্যানিমাল কেন, তাও এই ডেজার্টে? মিউজিয়ামে বা প্যালেসে দর্শনীয় বস্তু হিসেবে এরা থাকে। এককালে মরা জন্তুকে ট্যাক্সিডার্মি করে প্রিজার্ভ করা চলছিল। তাহলে কি রবি এনে রেখেছিল? কারণটা কি? এখন প্ল্যান অফ অ্যাকশন কিছু ভেবেছো মামা? কাল কেমসনের ফ্ল্যাটে আবার যাব। শুধু শেরিফকে জানাবো, আর কেউ নয়। ভালো করে দেখতে হবে বাকি ঘরগুলো। তবে তার আগে রাতের মধ্যে রবির আইক্লাউড থেকে পাওয়া এই ডকুমেন্টগুলো চেক করতে হবে। যোগু মামা বললেন, দেখলাম পাশের টেবিলে দুটো জাবদা কভার ফাইল পড়ে আছে। হেন্ডারসন, ভেগাসের টুইন সিটি, গোল্ডেন স্ট্রিটের বাংলো। সকাল 7টা, মার্সিডিজ এসে থামলো। দুজন মহিলা এগিয়ে যায় দরজার দিকে। কলিং বেল টেপে টিং টুং। ভিতর থেকে পুরুষ কণ্ঠ, হাই, হুজ দেয়ার? ফ্রম শেরিফস অফিস, টিফানা ইয়াং, ওয়ান্ট টু টক উইথ পাওলা নুনেজ। সাজানো ড্রয়িং রুমে 4 জন। পাওলা বলো, দিস ইজ মাই হাজব্যান্ড ড্যান। বাই চান্স তুমি কি আমাদের স্বজাতি পাইউদ ইন্ডিয়ান? রাইট, সেই জন্যই শেরিফ পাঠিয়েছেন। এ আমার বন্ধু সমলতা ফ্রম ইন্ডিয়া। টিফানা শান্ত কণ্ঠে বললে, হ্যাঁ, তোমাদের ফোনগুলো এবার টেবিলে রাখো। গুড, তোমার সঙ্গে ছোট একটা দরকার। বলো, কিভাবে তোমায় হেল্প করতে পারি? রবিকে তুমি কতদিন চেনো? রবি? কে রবি? চিনি না, তোমার ভুল হচ্ছে। না পাওলা, চেনো। রবি হাজারিকা, তুমি ওকে হসপিটালে পৌঁছে দিয়েছিলে। পাওলা চোখ বড় করলো। কবে? 2 দিন আগে। রবি মারা গেছে। মৃত্যুকালীন জবানবন্দিতে তোমার কথা বলে গেছে। ইম্পসিবল, আমার নাম বলতেই পারে না। বলবে কি করে? হেসে উঠলো তিফারা। তোমাকে চেনে নাকি? তুমি তো ওকে ছেড়ে দিয়েই চলে গেছিলে। ধরাও যেত না যদি না তোমার গাড়িটা হসপিটালের সিসিটিভি ক্যামেরায় দেখা যেত। গাড়ির নাম্বার দিয়ে তোমার ট্র্যাক করা কি আর এমন কাজ? ও হ্যাঁ, এবার মনে পড়েছে। আমি সেদিন ফিরছিলাম লেক মিড এরিয়া একটা কাজ ছেড়ে। লোকটা রাস্তায় দাঁড়িয়ে চেঁচাচ্ছিল, সেভ মি, সেভ মি। বড্ড কাঁচা গল্প হয়ে গেল পাওলা। রবি স্পষ্ট বলেছে ওকে তোমরা আটকে রেখেছিলে ইন্ডিয়ান ক্যাম্পে। ওকে পয়জন ইনজেক্ট করা হতো। যখন দেখলে ও আর বাঁচবে না, তখন হসপিটালে ফেলে দিয়ে এলে। দেখো পাওলা। টিফানা পকেট থেকে পুঁচকে রিভলভারটা বের করলো। দোলাতে দোলাতে শান্ত গলায় বলো, যদি তুমি কোঅপারেট করো তোমার শাস্তি কম হবে, নইলে। এনিওয়েজ, গাড়িতে আমার শেরিফ অ্যান্ড পুলিশ ফোর্স ওয়েট করছে। সেলফোন দুটো তুলে সমলতা হাতে দিল। কয়েক মুহূর্ত থম মেরে রইল পাওলা। তারপর বললো, ড্যান আর আমি কি একটু আলাদা কথা বলতে পারি? না, সরি। বলো, তুমি কি কনফেস করতে রাজি? আবার কয়েক মিনিটের নৈশব্দ। তারপর পাওলা বলল, বেশ, স্বীকার করছি, রবিকে ইন্ডিয়ান ক্যাম্প থেকে হসপিটাল পৌঁছে দিয়েছি। ওকে, এবার আমায় ছেড়ে দাও। কী যে বলো, অনেক কথা জানার আছে তোমার কাছ থেকে। 1 সেকেন্ড। তিফানা ফোন কাইন্ডল, স্যার, আইসেস ব্রোকেন, চলে আসুন। 2 মিনিটের মধ্যে ঢুকে এলেন যোগু মামা ও কেলভিন। ওদের পিছনে 3 জন আর্মড পুলিশ। শেরিফ বললেন, গুড মর্নিং পাওলা, থ্যাঙ্কস ফর কোঅপারেটিং উইথ আস। সব খুলে বলো, তোমায় আমরা প্রোটেকশন দেবো। কি খুলে বলবো স্যার? ন্যাকা হয়ে বলল পাওলা। তেলে বেগুনে জ্বলে উঠলেন শেরিফ। ইয়ার কি হচ্ছে?
পুলিশ ইন্টারোগেশন সম্পর্কে তোমার ধারণা নেই। ওই যে লেডি অফিসার বললেই, হাই অ্যানা, কাম প্লিজ। বিশালকায় লেডি অ্যানা এগিয়ে এলো, হাতে এক লিকলিকে স্টিক, জিভ দিয়ে ঠোঁট চাটছে, কুতকুতে চোখে নিষ্পলক দৃষ্টি। চেঁচিয়ে উঠলো পাওলা, বলছি স্যার। সোমলতা ফোন দুটো যোগু মামাকে দিয়ে কোনটা কার বলে দিল। মা বললেন, ম্যাডাম তোমার ফোনে পাসকোড আগে বলো, তারপর কনফেশন শুরু করো। 12PAOLA34। স্যার। পাওলার চোখ মুখ বদলে গেছে, গলায় আতঙ্ক। আমরা স্যার খুন হয়ে যাব, সব জায়গায় ওদের লোক আছে। কথা দিচ্ছি তোমাদের গায়ে একটাও আঁচড় পড়বে না, যতক্ষণ না ফুল গ্যাং ধরা পড়ছে তোমরা আমাদের কাস্টাডিতে থাকবে। কেলভিন বললেন, নিশ্চিন্তে বলো। একটু চুপ পাওলা, তারপর বলল, কোথা দিয়ে যে শুরু করব? ঠিক আছে। যোগুমামা ফোন ঘাঁটছিলেন, তার মুখ ঝলমল করে উঠল, চেঁচিয়ে উঠলেন, পেয়ে গেছি। এই যে দেখুন স্যার। কী পেলেন ডক্টর মুখার্জি? শেরিফ ঝুঁকে পড়লেন। যোগুমামা ফোনটা দেখালেন, নাম ফুটে উঠেছে, জেমি স্যান্ডার্স। মা ফিসফিস করে বললেন, এই হলো নাটের গুরু, এদের র্যাকেটের মাথা। বুঝেছি, পাওলা স্টার্ট। বলছি স্যার। পাওলা বলতে শুরু করলো, মোহাভি ডেজার্টে লেক মিড এরিয়ার ঠিক যে লোকেশনে আমার স্বজাতি ইন্ডিয়ানরা ক্যাম্প বানিয়ে থাকতে শুরু করেছিল, তারা প্রশাসনকে কারণ দেখিয়েছিল কাছাকাছি জলের সুবিধা। জল কোনো ফ্যাক্টর নয়, আসল কারণ হচ্ছে এলাকার বিশেষত্ব। এক, বসতির মধ্যেই রয়েছে ন্যাচারাল মার্কারি ওর, অঢেল লিকুইড মার্কারি ভাণ্ডার। আবার একটু দূরেই ভ্যালি অফ ফায়ারের বড় বড় গুহাকন্দরে আছে দুর্মূল্য সব স্টোন, জেম স্টোন, কোয়ার্জ, টার্কোয়াজ, কি নেই, এমনকি গোল্ড সিলভার ছোটো ছোটো খনিও আছে। অথচ এই বিষয়টা স্টেট প্রশাসন কিছুই জানে না। 2, লোকেশনটা ইউনিক, অ্যারিজোনা স্টেটের বর্ডার এরিয়া, বিন্দুমাত্র বিপদের আঁচ পেলে সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়া যাবে। সমস্যা হলো ওই এলাকায় পুমা জাতীয় কিছু হিংস্র জন্তু বাস করে, যাদের মারা নিষিদ্ধ। ইন্ডিয়ান ক্যাম্পের লিডার তাতাঙ্কা ওসো সম্পর্কে তিনি আমার আঙ্কেল হন। আমায় খবর পাঠালেন, বললেন এইসব প্রেশাস গুড বিক্রির দায়িত্ব আমায় দিতে চান। সবটাই সিক্রেটলি করতে হবে, বিরাট মার্জিন, তাই বিশ্বস্ত লোক চাই। আমি আর ড্যান স্কুলে পড়ানো ছেড়ে দিয়ে এই ইললিগাল বিজনেসে যোগ দিলাম। বুঝতেই পারছেন স্যার, একসঙ্গে এত ডলার আমরা কখনো দেখিনি। বেশ, তারপর? হ্যাঁ, আরেকটা কথা বলতে বলতে হুট করে থেমে গেল পাওলা। স্যার প্লিজ, আমাদের মেয়েটা ছোট, 3rd গ্রেড, হোস্টেলে দিয়েছে স্যার। ওরা স্যার ভীষণ ক্রুয়েল। কিচ্ছু ভেবো না, আমি স্টেটের শেরিফ, তোমাদের ফুল প্রোটেকশন দেবো। কী যেন বলতে গিয়ে থেমে গেলে? স্যার পুরো সার্কেলের হেড দুজন, একজন আমার আঙ্কেল আর একজন সায়েন্টিস্ট, জেমি স্যান্ডার্স। কী করে জানলেন স্যার? পাওলা হাঁ করে যোগুমামার দিয়ে তাকালো। স্যান্ডার্স স্যারকে আপনি চেনেন? একটু আধটু। ও কি এখন এই শহরে থাকে? আগে বার্লিনে থাকতো। হ্যাঁ স্যার, এখানেই দেখেছি। আরও কয়েকজন আছে গ্রুপে, তারা কোড নামে থাকে, সবাইকে চিনি না, দরকার পড়ে না। প্রবলেম শুরু হলো কিছুদিন আগে। রবি লোকটা গন্ধ শুঁকতে শুঁকতে এসে হাজির হলো ভ্যালি অফ ফায়ারে। আঙ্কেল বলেছে রবি নাকি জন্তু জানোয়ার নিয়ে কাজ করবে বলেই প্রথমে এসেছিল, কিন্তু একদিন গুহার মধ্যে এইসব স্টোন দেখে ফেললো। ব্যাস, তারপর যা হয়। তখন ওকে ধরে নিয়ে এলো তোমাদের লোক, তাই তো? মার্কারি পয়জনিং করলে। পাওলা মুখ নিচু করলো, জবাব দিল না। একটু পরে আস্তে আস্তে বলল, তবে রবিও একা না, ওর একজন বস কাম ফ্রেন্ড ছিল, সায়েন্টিস্ট, সেই ওকে সাপোর্ট দিয়েছে। কেমসন, আপনি তাকেও চেনেন স্যার? আবার চোখ গোল হয়ে গেল পাওলার। তবে সন্ডার স্যারের দল তাকে উড়িয়ে দিয়েছে, আর এদের অপোনেন্ট নেই। আর পামেলা? যোগু মামা বললেন যে মেয়েটা রবির সঙ্গে ছিল, রবি বারবার ওর কথা বলছিল। পামেলা? হ্যাঁ, ওর সঙ্গে একটা মেয়ে ছিল বটে, তবে ওকে ধরা যায়নি। থ্যাংক ইউ পাওলা, কেলভিন বললেন। এখন তোমার কি কাজ জানো তো? পাওলা ভ্যাবলার মতো চেয়ে রইল। কেলভিন বললেন, আঙ্কেলকে ফোন করবে, বলবে তোমার দুজন ফরেন ফ্রেন্ড এসেছে, আঙ্কেলের সঙ্গে তাদের মিটিং অ্যারেঞ্জ করেছে বিকেলে, তারা স্টোনসের বেস্ট প্রাইস দেবে। ডক্টর মুখার্জি ঠিক বলেছি? পারফেক্ট। তবে ওদের ক্যাম্পে যাওয়া উচিত হবে না, মিডওয়ে কোথাও গিয়ে বসবো। আপনি প্লেসটা ফিক্স করুন স্যার, আমি সোমলতা, তিফানা ওর সঙ্গে যাব, আপনারা আড়ালে থাকবেন, অ্যাডেকুয়েট ফোর্স। মামা থেমে গেল। শেরিফকে তফাতে সরিয়ে নিয়ে গিয়ে পাওলার ফোনটা দেখালেন। এই যে ইনি কে? শেষে পি লেখা, আপনার নাম্বারের সঙ্গে মিলিয়ে দেখুন তো। কেলভিন দ্রুত নিজের ফোন স্ক্রোল করছেন, এক জায়গায় এসে থেমে গেলেন, তারও চোখ গোল গোল। ও মাই গড, কী যে হচ্ছে! এতক্ষণে ক্লিয়ার হলো। বিকেল 4টে, তিফানা, পাওলা এবং যোগু মামা, সোমলতা, ভিজিটার সেন্টারের কফি শপে। সোমলতা অবিকল সেই পামেলার ড্রেসে। যোগু মামাকেও চেনা কঠিন, মাথায় হ্যাট, মুখে ফ্রেঞ্চ কাট, চোখে সানগ্লাস। তিফানার প্যান্ট শার্ট। পাওলার মুখ শুকিয়ে আমসি, ঘন ঘন বোতল থেকে জল খাচ্ছে, ঘড়ি দেখছে। 4:02। পাওলা উঠে দাঁড়ালো, মুখে হাসি ফুটিয়ে বলল, আঙ্কেল আমরা এদিকে। যোগু মামা পকেটে রিভলভার একবার স্পর্শ করলেন। গেট দিয়ে ঢুকছে 3 জন।
একেবারে সামনে যে সে হাত তুলল, বোঝা গেল তাতাঙ্কা। সঙ্গের দুজনের পকেটে হাত। মামা বুঝে গেলেন এরাও খালি হাতে আসেনি, তবে সন্ডার্স নেই। ওরা চেয়ার টেনে বসলো। আলাপ বিনিময়ের পরে তাতাঙ্কা কোটের পকেট থেকে কয়েকটা স্টোন বের করে টেবিলে রাখলো। গোটা টেবিল ঝলমল করে উঠল। দেখুন, এই জিনিস কোথাও পাবেন না। জেমস স্টোন, টার্কোয়েজ, এটা অরিজিনাল ক্রিস্টাল। মা বললেন, 1 মিনিট স্যার, আমি কফি বলে আসছি। উঠতে যাচ্ছেন, হঠাৎ পিছন দিক থেকে একদল সশস্ত্র লোক বেরিয়ে এলো। ছোপ ছোপ অলিভ গ্রিন পোশাক, তাদের হাতে লাইট মেশিন গান, দাঁড়িয়ে পড়েছে গোল হয়ে। তাতাঙ্কা অবাক হয়ে বলল, এ কি, তোমরা কারা? তারা পাথর, তাদের আগ্নেয়াস্ত্র উদ্যত। বাম দিকের দরজা দিয়ে যে ঢুকে এলো এবার, তাকে দেখে যোগুমামা ফের ধপ করে বসে পড়লেন। সন্ডার্স, তার সঙ্গেও 4জন অস্ত্রধারী। হাসতে হাসতে সে বলল, ডক্টর মুখার্জি, তুমি যতই মেকআপ করো আমার চোখকে ফাঁকি দিতে পারবে না। এই, তোমরা এই 4টাকে এখনই বেঁধে ফেলো। সব থেকে আগে এই ট্রেটার বিচ। রাগে তার চোখ জ্বলছে। পাওয়াটাকে টিপে টিপে মারবে, তোকে বুঝিয়ে দেবো বেইমানির শাস্তি কি। কি হলো তোমরা? তাতাঙ্কর আগে গনগন করছে, পাওলা, ইউ বিট্রেড, উইল টিচ ইউ আ লেসন। কি লেসন শেখাবে আঙ্কেল? পিছন দিক থেকে হাততালি দিতে দিতে ঢুকলেন কেলভিন। হেসে বলে, তোমার গুন্ডাগুলো এখন হাত পা বাঁধা। তার কথা শেষ হলো না, চোখের পলকে সন্ডার্সে খুনে 4টে বাই করে ঘুরে গেল। তাদের আগ্নেয়াস্ত্র গর্জন করেছে, দ্রাম দ্রাম দ্রাম। বিদ্যুৎ গতিতে আড়ালে সরে গেছেন শেরিফ। গুলির আঘাতে ঝনঝন শব্দে ভেঙে পড়লো ছবির ফ্রেম, কাচের বক্সগুলো। বেপরোয়া গুলি চালাচ্ছে সন্ডার্স বাহিনী। ফোর্স হতচকিত। টেবিলের সামনের দিকে কয়েকজন কাটা কলা গাছের মতো লুটিয়ে পড়ল। যোগুমামা সোমলতাকে হ্যাঁচ কাটানে পেড়ে ফেলেছেন। দুজনেই মেঝেতে শুয়ে পড়েছেন। আড়াল থেকে চেঁচিয়ে উঠলেন শেরিফ, ফায়ার ফায়ার। এবার গুলিবর্ষণ শুরু করেছে পুলিশ ফোর্সও। কিন্তু সামান্য বিরতির ফাঁকি সন্ডার্স চলে গেছে দেয়ালের ওদিকে। ওর খুনেরা বুলেট বৃষ্টি করে চলেছে। অগ্নিবর্ষণ করতে করতে অনেকটা দূরে চলে গেছে সন্ডার্সরা। এবার আবার দেখা গেল 5টাকে। ওদের সামনে এঁকে বেঁকে ছুটছে সন্ডার্স। পিছন পিছন গুলি ছুটতে ছুটতে ধেয়ে যাচ্ছে ফোর্স। যা, ফোর্স থমকে দাঁড়ালো। কী আশ্চর্য, কোথায় গেল 5টা? চতুর্দিকে বিচিত্র দর্শন, সব প্রাগৈতিহাসিক পাহাড় আর বড় বড় সব গুহা, কন্দর, সুড়ঙ্গ। গোধূলির লাল আলোয় ভ্যালি অফ ফায়ার ঝলসে যাচ্ছে খুন খারাপি রঙে। খুনেগুলো কি ওইসব গুহার কোনো একটার মধ্যে গিয়ে লুকিয়ে পড়লো? আচমকা কোথায় ভ্যানিশ হয়ে গেল ভোজবাজির মতো। চড়াই উতরাই উপত্যকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শেরিফের ফোর্স, বিভ্রান্ত। কোথাও সন্ডার্স ও তার দলের চিহ্ন নেই। নিস্তব্ধ ভ্যালি অফ ফায়ার। শেরিফও বেরিয়ে এসেছেন ভিজিটর সেন্টারের বাইরে। হঠাৎ ইঞ্জিনের গর্জন। অনেক অনেক দূরে দেখা গেল খেলনার মতো একটা গাড়ি দুলতে দুলতে উঠে পড়লো হাইওয়েতে। তারপর চোখের সামনে দিয়ে ছোট হতে হতে একসময় মিলিয়ে গেল। ইস, খেদোক্তি করে উঠলেন শেরিফ কেলভিন ম্যাককিনি। হাতের মুঠোয় এসে পালিয়ে গেল শয়তানটা। হতাশ পায়ে এসে ঢুকলেন সেন্টারের ভিতরে। সেখানে তখন কপালে হাত দিয়ে মেঝেতে বসে আছেন যোগুমামা, পাশে তিফানা আর সোমলতা। ওদের গোল হয়ে ঘিরে রেখেছে পুলিশ বাহিনী। মেঝেতে চিত হয়ে পড়ে আছে পাওলার প্রাণহীন শরীর। তাতাঙ্কা অস্ফুটে কাতরাচ্ছে, তার ডান কাঁধ দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত। ওর দুজন সঙ্গীকে বেঁধে ফেলেছে ফোর্স। ওকে কথা দিয়ে রাখতে পারলাম না ডক্টর মুখার্জি, জানোয়ারটাও পালিয়ে গেল, হেরে গেলাম, বিড়বিড় করে বললেন কেলভিন। বিপুল গর্জন ঢেউয়ের মতো উঠছে নামছে। চোখ খুললাম, আবছা অন্ধকার, মাথা ভার হয়ে আছে। পাশ ফিরলাম, মাখনের মতো বিছানায় শরীর ডুবে গেল। পাশে একটা লোক, তারই নাকের ডাক। কে? অনন্ত সরখেল? তাই মনে হচ্ছে। কিন্তু এ কোথায় আমরা? আলতো ঠেলা দিলাম, সার নেই। এবার আরেকটু জোরে। অমনি হাউমাউ করে উঠল, ওরে বাবা রে, ভূ ভূ ভূত, বাঁচাও বাঁচাও। আরে চুপ চুপ, আমি। ওহ তুমি, যাক। কোথায় কোথায়? আমিও জানি না, চুপ থাকুন প্লিজ। সন্তর্পণে গড়িয়ে নামলাম বিছানা থেকে। একটু একটু করে মাথাটা ছাড়ছে। শিউড়ে উঠেছি। এগুলো কি? দেয়াল থেকে সারি সারি মানুষ ঝুলছে। না না না, কাছে যেতেই ভুল ভাঙলো। মানুষ নয়, এগুলো মানুষের খোল, সিলিং থেকে সুতো দিয়ে বাঁধা। বাপরে, এ কোথায় আমরা? কি করে এলাম? বুকের মধ্যে ধড়াস ধড়াস শব্দ পাচ্ছি। এবার সব মনে পড়ে যাচ্ছে। সোমলতাকে নিয়ে যোগুমামা ভোর 6টায় বেরিয়ে গেলেন। বসে বসে বোর হচ্ছি। মাসিকে বলতে 11টা নাগাদ তিনি আমাদের নামিয়ে দিয়ে গেলেন হোটেল প্যারিসের কাছে। ঢুকেই কাসিনো, সার মেশিনে লাল নীল আলো দপদপ। এই সময়ও প্রচুর মানুষ। কোনো মেশিনে হ্যান্ডেল, কোনোটায় বাটন, কোনোটা আবার ঘুরছে। কারো মুখ থমথমে, কেউ খুশিতে ডগমগো। সামনে স্লট মেশিনের মহিলা আনন্দে তালি বাজাচ্ছে। ঝমাঝম শব্দে গাদা গাদা চাকতি পড়ছে, হলুদ সাইন ব্লিঙ্ক করছে, মেগা বাম্পার। স্পষ্ট দেখলাম অনন্ত সরখেলের চোখ চকচক করে উঠেছে। লাজুক এসে বললেন, একদান খেললে মন্দ হতো না। কি বলো, তুমি খেলবে? না, আমার সহ্য হয় না, আপনি খেলুন। তবে লিমিট $20। বসে যাই তবে। হ্যাঁ, তর সইছে না বুড়োর।
এদিকে আসুন, অন্য স্লট মেশিনের সামনে এসেছি। এক বৃদ্ধ মুখ গোমড়া করে উঠে গেল। বুঝলাম ওর যা ছিল সব মেশিন গিলে নিয়েছে। এটাতে বসুন। বিগিনার্স লাক একেই বলে। ডলার দিয়ে চাকতি এনে 10টা চাকতি ঢুকিয়েছেন। হ্যান্ডেল টানতে সে এক হই হই কাণ্ড। ব্লিঙ্ক করে উঠল, গ্র্যান্ড স্লাম। ব্যাস, ঝনঝন চাকতি পড়েই চলেছে। অনন্তবাবু ত্রিং ব্রিং করে লাফাচ্ছেন। আই বাপ, মার দিয়া পাল্লা, জয় লাস ভেগাস। আয় বাবা আয় দেখি, কাছে আয় কাছে আয়। উঠে পড়ুন, এবার খেললে সব যাবে। এত তাড়াতাড়ি? আরেকটু না হয় খেলতুম। নো, চলুন। বুড়োকে টানতে টানতে নিয়ে যাচ্ছিলাম কাউন্টারের দিকে। দুজন শ্বেতাঙ্গ দাঁড়িয়ে গল্প করছিল। আমাদের চাকতিগুলো দেখে একজন বলল, তোমাদের কষ্ট করে ওই অবধি যেতে হবে না, আমরাও খেলবো। কত আছে? $210। গুড, আমরা তোমাদের 220 দেবো। আফটার অল ইয়োর কয়েন্স আর লাকি। তখনই লোকটার ফোন বেজে উঠলো। দ্বিতীয়জন আমাদের ওয়াশরুমের দিকে ডাকলো। করিডোরে এসে লোকটা পকেট থেকে ডলার বের করে গুনে গুনে দিচ্ছে। ওয়াশরুমের ভিতর থেকে দুটো মুষ্কো লোক ছুটে এসে আমাদের জাপটে ধরলো। প্রথম দুজন রুমাল ঠেসে ধরলো মুখে। ব্যাস, কিছুক্ষণের মধ্যে সব অন্ধকার। গুড ইভিনিং। চমকে উঠেছে একটা মোলায়েম স্বর। যাক, ঘোর কেটেছে তোমাদের। টমি একটা ইডিয়েট, এখনও ঠিক ডোজ দিতে শিখলো না। শোনো, রাইট ওয়ালে আলোর সুইচ বোর্ড, পাশে ওয়াশরুম। ফ্রেশ হয়ে ডাইনিংয়ে চলে এসো, দুজন লেডি ওয়েট করছে। কিন্তু আমাদের এখানে। পকেটে হাত দিয়েই ফের কাঁপুনি। মোবাইলটা নেই। এর মানে আমরা কি এখানে বন্দি? সব প্রশ্নের জবাব পাবে। ডোন্ট ওয়ারি, লাঞ্চ করে নাও। থরে থরে সাজানো ফিশ অ্যান্ড চিপস, চিকেন স্যান্ডউইচ, পেস্ট্রি, সুফলে, কফি। প্রবল খিদে পেট জ্বলছিল। ডলপুতুলের মতো দুটো মেয়ে যত্ন করে সার্ভ করছিল। খাওয়া শেষ হতেই তারা বলল, আসুন, স্যার অপেক্ষা করছেন। স্যার? কে স্যার? যার গলা শুনছি সে? আমাদের কোথায় নিয়ে যাচ্ছে এরা? এখন কোতল করবে? হাত পা অবশ হয়ে যাচ্ছে। অনন্ত সরকেলের চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে। আমার কোনোই আঁকড়ে ধরেছেন। যেটুকু বুঝছি, এটা মস্ত বড় প্রাসাদ। মেয়ে দুটো সামনে সামনে হাঁটছে। ফটাফট বন্ধ দরজা খুলে যাচ্ছে। শোনা যাচ্ছে মহিলা কণ্ঠ, প্লিজ কাম ইন নেক্সট। একটার পর একটা ঘর, সব ফাঁকা। এই দুজন ছাড়া আর কাউকেই দেখছি না। কত বড় বাড়ি রে বাবা, এ যা শেষ হচ্ছে না। বুঝতে পারছি পুরোটাই স্বয়ংক্রিয় পদ্ধতিতে চলছে। প্রতিটা ঘরে পা দিতেই খটাখট। সিলিং থেকে সরু সরু নল বেরোচ্ছে। এগুলো ক্যামেরা না গান? আমাদের কি ফাঁসির খাওয়া খাইয়ে দিল? কিন্তু আমাদের অন্যায়টা কি? বিশাল কনফারেন্স হল। ঢুকতেই থমকে গেছি। সর্বাঙ্গে ফের কাঁপুনি। ম্যাজিক নাকি? টেবিলের ওধারে অবিকল একরকম 3জন মানুষ পাশাপাশি বসে। শান্ত, সৌম্য, ক্লিন শেভেড, মাথা ভর্তি সাদা চুল, চোখে গোল চশমা। এদের কোনো একজন মোলায়েম স্বরে বলে, বসো, কুল ডাউন। ভয় করছে? নিজেই হেসে উঠলেন, না না, কোনো ভয় নেই। আমি রবার্ট কেমসন। ওই যে তোমাদের ফোন, নিয়ে নাও। তোমাদের এভাবে তুলে আনার জন্য খারাপ লাগছে, কিন্তু যখন খবর এলো তোমার মামা আর শেরিফ সকালে বেরিয়ে গেছেন, তোমরা অরক্ষিত অবস্থায় ভেগাসের হোটেলে ঘুরে বেড়াচ্ছ, তখন ভয় হলো। সন্ডার্সের টিম কতটা হিংস্র হাড়ে হাড়ে জানি। সব জায়গায় ওদের চর আছে। ধরে এতক্ষণে প্রাণ এলো। সাহস করে বললাম, কিন্তু মানে আপনি ঠিক কোন? আমি? হ্যাঁ, এবার বুঝতে পেরে গেলাম, কারণ একজন বুকে হাত দিয়ে বললেন, আমি মরণশীল, এরা কিন্তু অমর। আমায় মারলেও দুজনকে দেখিয়ে বললেন, এদের মধ্য দিয়ে আমি কিছুদিন থেকে যাব। ইনি রবি হাজারিকার বন্ধু বিজ্ঞানী কেমসন। তাহলে বেঁচে আছেন? বাবা, দার্শনিকের মতো কথা বলছেন। বাকি দুজন কি তাহলে ওর ক্লোন? এই সময় সামনের বন্ধ দরজা খুলে গেল। এক তরুণী ঢুকলো। কেমসন বললেন, এসো। অর্ণব, ওর নাম আগেই শুনেছ, মিস পামেলা, রবির অ্যাসিস্ট্যান্ট। মেয়েটা মাথা ঝুঁকিয়ে মৃদু হাসলো। গুড আফটারনুন স্যার। হ্যাঁ, পামেলাও বেঁচে আছে? কেমসন আমার মুখ দেখে মনের ভাব আন্দাজ করলেন। বললেন, শুনেছ ওকে মেরে পুঁতে দিয়েছে, তাই তো? না অর্ণব, রবিকে ওরা বাজে কথা বলেছিল। পামেলাকে ধরতে চেষ্টা করেছিল ঠিকই, পারেনি। ওকে ধরা ইন্ডিয়ানদের কম্য নয়। শি ইজ সুপার ইন্টেলিজেন্ট। কি বলো পামেলা? পামেলা ফের হাসলো। তারপর ঘর থেকে বেরিয়ে গেল। কেমসন দেওয়ালের দিকে তাকালেন। একটু অস্থির হয়ে বললেন, বাবা, 5টা বেজে গেছে। শোনো অর্ণব, আমি ইমিডিয়েটলি ডক্টর মুখার্জিকে মিট করতে চাই। প্লিজ অ্যারেঞ্জ করো। অনেক কথা বলার আর শোনার আছে। আই হ্যাভ গ্রেট রেসপেক্ট ফর হিম। উনি যেভাবে এই কেসটা হ্যান্ডেল করেছেন, চেসের 15 চাল দিয়েছেন, হি ইজ সিম্পলি আ জিনিয়াস। আর মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে গেল, আপনি নয়? কিছু বললে? মিস করে গেছেন কথাটা। বললেন, শোনো, একটু আগে খবর পেলাম সন্ডার্স পালিয়ে গেছে, তবে বাকিগুলো ধরা পড়েছে। এনকাউন্টারে কয়েকজন মারা গেছে, তাদের মধ্যে ইন্ডিয়ানও আছে। তুমি প্লিজ কল করে দেখো তো কোন লোকেশনে এখন ডক্টর মুখার্জি আছেন। আমার মিনি রিসার্চ সেন্টার উনি লেক ভিউ টাওয়ারে দেখেছেন, যেটা ধ্বংস করে দিয়েছে দ্যাট বাস্টার্ড। এটা আমাদের মেন হাব। টোটাল এরিয়া 200 একর্স। ওনাকে ঘুরিয়ে দেখাতে পারলে আমার খুব ভালো লাগবে। আপনি করুন না স্যার। না না অর্ণব, উনি সাসপেক্ট করতে পারেন আমি তোমাদের আটকে রেখেছি।
আমাদের এই জায়গাটা কোথায় স্যার? এই জায়গাটা এও ডেজার্ট এলাকা, তবে নেভাডা নয়, অ্যারিজোনা, ডেভিস ড্যাম টাউনশিপ। ভেগাস থেকে কপ্টারে 8 ঘন্টা। তোমাদের কপ্টারেই এনেছি, ওনাদেরও সেভাবে নিয়ে আসবো। তুমি কল করে আমায় ধরিয়ে দাও, আমি কথা বলছি, ওনাকে ঠিক কনভিন্স করে ফেলবো। আমি ফোন তুলে দেখি 10টা মিসড কল, 8টা যোগু মামার, 2টো লিপি মাসি। ভাবতে খারাপ লাগছে ডক্টর, আপনার মাপের একজন সায়েন্টিস্ট শেষ পর্যন্ত এরকম ন্যাস্টি ব্যাপারে জড়িয়ে পড়লেন। যোগু মামা কফিতে চুমুক দিয়ে বললেন, ইউ আর রাইট ডক্টর মুখার্জি। কেমসন বললেন, আসলে কি জানেন স্যার, লোভ এমন একটা ভাইসেস যে একবার যদি পা হড়কে যায় তখন সব কিছুই ভুলে যায় মানুষ। অন্ধকার সুড়ঙ্গে নামতেই থাকে। অথচ শুরুটা অন্যরকম ছিল। সে কথাগুলো বলার জন্যে, রাদার কনফেস করার জন্যে আপনার সঙ্গে দেখা করতে চেয়েছি। এই রিসার্চ সেন্টারটা আপনাকে ঘুরিয়ে দেখাতে চাই। বলুন। হয়তো ইতিমধ্যে জেনেছেন, বহুদিন ধরে আমি রোবোটিক সায়েন্সে রিসার্চ করে চলেছি। খুব বেশি পিছনে যাচ্ছি না। আপনারা জানেন 2016 সালে মানুষের মতো দেখতে হিউম্যানয়েড রোবট জনসমক্ষে আসে। তার নাম দেওয়া হয় সোফিয়া। সে হাসে, কথা বলে, প্রশ্নের জবাব দেয়, কিন্তু তবুও বোঝা যায় সোফিয়া মানুষ নয়। কেমসন কাপে কফি ঢালেন, চুমুক দিয়ে বলেন, আমার চ্যালেঞ্জ ছিল অ্যান্ড্রয়েড থেকে আরও এগিয়ে গিয়ে এমন সাইবর্গ বানাবো যাদের কথা সায়েন্স ফিকশনে পড়েছি, যার মানুষের মতো সমস্ত অনুভূতি আছে, ইমোশন আছে, এক্সট্রিম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, সেটা অ্যাপ্লাই করে সে নিজেই ডিসিশন নিতে পারে। অথচ আসলে সে মানুষ নিয়ন্ত্রিত মেশিন। বুঝতেই পারছেন স্যার, আমরা এই কাজে সফল হই। যার উদাহরণ পামেলা। পামেলা রোবট? হ্যাঁ অর্ণব, কোভিড টাইমে যখন সারা পৃথিবী থেমে গেছিল, আমরা টানা 2 বছর দিন রাত রিসার্চ চালিয়ে গেছিলাম। সঙ্গে ছিল আমার 2 প্রিয় স্টুডেন্ট, জ্যাকব আর ওয়েগনার। ওরা না থাকলে অবিকল মানুষ রোবট করা পসিবল ছিল না। কিন্তু ওদের, বলতে বলতে কেমসনে গলা বুঝে এলো, চক্ষু ধকধক করে জ্বলে উঠলো, ওদের দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে ওই জানোয়ারটা, দ্যাট সন্ডার্স। আমি ওকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। পাগলের মতো মাথা ঝাঁকাচ্ছেন কেমসন। কুল ডাউন ডক্টর, আমরাও সঙ্গে আছি। জানি স্যার। হ্যাঁ, যা বলছিলাম। কেমসন নিজেকে দ্রুত সামলে নিয়েছেন। রোবট তৈরি করা একটা নেশার মতো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আই মিন এআই, আপনার হাতের মুঠোয়। আপনি জেনে গেছেন রোবোটিক্স টেকনোলজি, তখন থামার প্রশ্ন নেই। আমার টাকার অভাব ছিল না। এআই নিয়ে লেখা পেপার্স থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ ডলার রয়্যালটি আসে। আমার স্টুডেন্টরাও মহা উৎসাহে আরও কত নিখুঁত সাইবর্গ বা হিউম্যান রোবট বানানো যায় সেই রিসার্চ। কিন্তু রবি হাজারিকা, সেও কি আপনাদের সঙ্গে এই প্রজেক্টে যুক্ত ছিল? একটুও না স্যার। রবি ছিল একজন বড় মাপের অ্যানিমাল সায়েন্টিস্ট। অ্যাঞ্জেল পার্কে আমরা দীর্ঘদিন পাশাপাশি বাড়িতে থেকেছি। হি বিকেম মাই ক্লোজেস্ট ফ্রেন্ড। একসাথে মর্নিং ওয়াক করতাম, গল্ফ খেলতে যেতাম, ঘন্টার পর ঘন্টা আড্ডা চলতো। হঠাৎ গত বছরের এপ্রিলে রবির মাথায় ভূত চাপলো। নিউজ বেরিয়েছিল, নিউক্লিয়ার টেস্টিং ইম্প্যাক্ট অন মোহাভি ডেজার্ট বায়োস্ফিয়ার। রবি খেপে উঠলো, মরুভূমির জন্তুদের বিহেভিয়ার নিয়ে রিসার্চ করবে। আমার মতো ওরও পিছুটার নেই, টাকা পয়সাও আছে। ততদিনে পামেলা এসে গেছে। ওকে বললাম, পামেলাকে রাখো, তোমার কাজের সুবিধা হবে, আমরাও বুঝতে পারবো পামেলা কতটা এফিসিয়েন্ট। গট ইট ডক্টর, ক্যারি অন প্লিজ। মোহাভি ডেজার্টে খুব ইন্টারেস্টিং 3 জাতের অ্যানিমাল রয়েছে, বারোয়িং আউল, জ্যাক র্যাবিট অ্যান্ড মাউন্টেন লায়ন। রবি দিন নেই রাত নেই ওদের পিছনে ছুটে বেড়াতে লাগলো। কেভস, ফুট হিলস, টানেলস, এই করতে করতে একদিন হঠাৎ রবি হাজারিকা চোখে পড়ে গেল ট্রেজার। ইয়েস ম্যাডাম, সোমলতার দিকে তাকিয়ে বললেন কেমসন। আমায় দেখানোর জন্যে ওখান থেকে কিছু স্টোনস তুলে নিয়েও এলো। আমি তো দেখে স্টান্ট। বললাম, তুমি ঘুরে ঘুরে দেখো আরও কোথায় কী আছে। কিন্তু পরের দিন এসে বললো ওখানে একটা পায়ুদ ইন্ডিয়ান ট্রাইব সেটেলমেন্ট আছে, তারা ওকে ধরে নিয়ে গেছিলো। ওদের লিডার রবিকে থ্রেট করেছে এগুলো সব ওদের প্রপার্টি, ও যেন আর ওদিকে খবরদার না মারায়। রবি মানতে চায়নি, বলেছে এগুলো ওদের কেন, নেচারে আছে, সবারই রাইট, আর এত বেশি পরিমাণে আছে যে লট লট নিলেও 20 বছরে ফুরবে না। অ্যান্ড দেন স্কাউন্ডারেল সন্ডার্স কেম ইন টু পিকচার। পরদিন রবি গুহায় ঢোকেনি, অ্যানিমাল স্টাডি করছিল। সন্ডার্স ওর গলায় গান চেপে ধরে বলল, ফের যেন রবিকে এলাকায় না দেখে, দেখলেই ধরে নিয়ে যাবে আর ছাড়বে না। এর কয়েকদিন আগে আমার কথায় পামেলা মাউন্টেন লায়ন আর জ্যাক র্যাবিট মেরে এনেছিল। ট্যাক্সি টার্মে করে রাখা ছিল লেক ভিউতে। আমার রোগ চেপে গেল, দেখি কার বুদ্ধি বেশি। দেন অ্যান্ড দেয়ার ঠিক করে ফেললাম এদের স্যাম্পল দিয়ে নিখুঁত অ্যানিমালয়েড রোবট বানাবো। উইদিন 7 days দুটো বানানো হয়ে গেল। রবি আর পামেলা গাড়িতে ওদের তুলে দিয়ে বললাম, তোমরা এদের দিয়ে ডেজার্ট থেকে স্টোনস কালেকশন করো, প্রোগ্রামিং করে দেবে, নিয়ে চলে আসবে, এরা ধরতে পারবে না। কিন্তু সে সুযোগ পেল না। রবি বেচারা সবে গাড়ি থেকে নেমেছে, ইনস্ট্যান্ট সন্ডার্স অ্যান্ড ইন্ডিয়ান টিম ওকে ঘিরে ফেলে, সোজা ধরে নিয়ে চলে যায়। আমি খবর পেয়ে বেশ কিছু সাইবর্গ নিয়ে গেছিলাম, কিন্তু এত আর্মস ওদের কাছে রয়েছে, কাছাকাছি যেতেই টেবিলের ওপর রাখা শেরিফের ফোন বেজে উঠলো। ফোন দেখি ওর ভ্রু কুঁচকে গেল, কোনো নম্বর উঠছে না। স্পিকারে দিয়ে বললেন, হ্যালো, কেলভিন স্পিকিং। অপর প্রান্ত থেকে হাসির শব্দ। হাই অনারেবল শেরিফ, হাউ আর ইউ? হু ইজ স্পিকিং? আর কে হতে পারে বলো? আই অ্যাম সন্ডার্স, ইয়োর বুজুম ফ্রেন্ড।
আবার হেসে উঠল। কি শেরিফ মশাই, পারলে না তো? আর পারবেও না আমার টিকি ছুঁতে। শোনো, একটু পরেই মন্টানা স্টেটের ডেল বনিটা বর্ডার পেরিয়ে ঢুকে পড়ছি ক্যানাডায়। ব্যাস। হ্যাঁ, কেন তোমায় ফোন করলাম বলো তো? বিকজ তোমার অ্যাসিস্ট্যান্ট যে আমাদের ইনফর্মার ছিল তাকে জাস্ট খালাস করে দিয়েছি। হোয়াট? তুমি তুমি ইয়েস, ইয়োর ক্যাপ্টেন জর্জ ফ্রেজার। ও আমার সঙ্গেই ছিল। তোমরা যে ওকে ধরে ফেলেছো তা জেনে ফেলেছি। আসলে যেদিন জেবি মুখার্জি লোকটাকে দেখলাম সেদিনই আই স্মেলড র্যাট। হি ইজ এ ডেঞ্জারাস পার্সন। ও ছাড়া তোমরা এত অবধি পৌঁছতেই পারতে না। ন্যাচারালি ফ্রেজার বেঁচে থাকা মানে বিরাট প্রবলেম, বোথ ওর এবং আমাদের। তাই জাস্ট ওয়ান শট। হি ইজ সেফ নাও, উই আর টু। বলো, ভালো করে নি? হ্যাঁ, ওর ডেড বডি পড়ে আছে 213 হাইওয়ের একটা মোটেলে। কষ্ট করে নিয়ে নিও। ইউ ইউ কিছুই করতে পারবে না মিস্টার শেরিফ। এই নাম্বার ট্র্যাক করা যায় না, কেমন? বাই, সি ইউ ইন ফিউচার। কট করে ফোন কেটে দিল। কেমসন উত্তেজনায় উঠে দাঁড়িয়েছেন, চিৎকার করে উঠলেন, স্কাউন্ড্রেল, জানোয়ার, ওকে আমি ছাড়ছি না। আইল গো টু দ্য লাস্ট। জানেন ডক্টর মুখার্জি, রবির মার্কারি পয়জনিং সন্ডার্সের নির্দেশেই হয়েছিল। বিকজ হি ইজ আ ফিজিসিস্ট, ও জানে কীভাবে হিউম্যান বডির ওপর স্লো পয়জন করে মার্কারি। আমি, প্লিজ কিপ ইট সিক্রেট, ওর সাইবর্গ আমি বানাবো তাকে দিয়েই। বাহ, গুড আইডিয়া। যোগু মামা লম্বা শ্বাস ফেলে বললেন, একটা না, অন্তত 3-4টে বানান। ওর দলবল কনফিউজড হয়ে যাবে। আমরা অবশ্য ইন্ডিয়া ফিরে যাব, তবে অপেক্ষায় থাকবো। আমি শিওর আপনি ঠিক পারবেন। কেলভিন মাথায় হাত দিয়ে বসে আছেন, ওকে ঠিক ভগ্নস্তূপ মনে হচ্ছে। 1 মিনিট, 1 মিনিট স্যার। হঠাৎ উঠে দাঁড়ালেন অনন্ত সরকার, গদগদ গলায় বললেন, যদি অনুমতি দেন তবে স্বরচিত কবিতাটা পড়ে শোনাই। কবিতা? কখন লিখলেন? আরে মশাই, এখানে তো কেউ বাংলা বুঝবে না। হ্যাঁ, অটো অনুবাদ হয়ে যায় স্যার, আমি দেখেছি। এইমাত্র লিখে ফেললুম স্যার। অনন্তবাবু অপ্রতিরোধ দূরে দূরে বলতে লাগলেন, লাস ভেগাস, লাস ভেগাস, জেলে পচে মরবি সন্ডার্স। এতগুলো মানুষকে করেছিস লাশ, তোর ক্ষমা নেই হারামি বদমাস। আছেন যখন শেরিফ নিজে স্যার, আর কেমসনের সাইবর্গ, তোর নেই কোনো ছাড়। ঠিক আছে স্যার। ব্রেভো ব্রেভো, চালিয়ে যান অনন্তবাবু। যোগু মামার সঙ্গে আমরাও টেবিল চাপড়ে উঠলাম। বহুদিন পরে অনন্ত সরকার ফিনিশিং টাচ দিলেন।